ভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত 60 মিটার দৈর্ঘ্যের একটি ঘর্ষণহীন তলে একটি মার্বেলকে সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। প্রথম সেকেন্ডে মার্বেলটি 2.5 মিটার দূরত্ব অতিক্রম করলে ভূমিতে পৌঁছাতে মার্বেলটির কত সময় লাগবে? এখন দেখো আমরা যদি চিত্রটা একটু দেখি, কি আনত তল আছে এরকম, এবং এই আনত তলের যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে ধরো থিটা বা থিটার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। আনত তলের যে দৈর্ঘ্য এটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে, 60 মিটার দেওয়া আছে, ঠিক আছে? এখন উপর থেকে একটা বস্তু নিচের দিকে ছেড়ে দিছে। 1 সেকেন্ড পরে বস্তুটা ধরো এখানে আসছে, ঠিক আছে? এখানে যে আসছে এই যে দৈর্ঘ্যটা এতটুকু, এতটুকু যে দৈর্ঘ্য এটা হচ্ছে 2.5 মিটার দেওয়া। 2.5 মিটার। এখন এতটুকু যদি নামে উল্লম্বভাবে এই পরিমাণ উচ্চতা অতিক্রম করছে, এটাকে বললাম হচ্ছে আমি H1। পুরাটা উচ্চতাকে বললাম হচ্ছে H। এবং পুরাটা এই H1 উচ্চতা নামতে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড, আবার H উচ্চতা নামতে সময় লাগে হচ্ছে T সেকেন্ড। তাহলে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর ইকুয়েশন থেকে আমরা জানি H1 divided by H is equals to T1 square divided by T। H1 বা উল্লম্ব উচ্চতা কত হবে? 2.5 ইনটু এটা যদি থিটা হয় তাহলে আমাদের এই মাঝখানের অ্যাঙ্গেলটা এটাও থিটা হবে। থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। 2.5 sin 30 ডিভাইডেড বাই আমাদের পুরো উচ্চতা কত হবে? পুরাটার লেংথ হচ্ছে 60 এবং এটাও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। sin 30 is equals to T1। প্রথম হচ্ছে 1 সেকেন্ডে নামে, পরে আমরা টাইম বের করব T স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের T চলে আসবে 2√6 সেকেন্ড। 2√6 সেকেন্ড। S হলো সূর্যের অবস্থান। এর চতুর্দিকে উপবৃত্তাকার কক্ষপথে একটি গ্রহের A ও B বিন্দুতে আসতে 30 দিন সময় লাগে। তাহলে CD দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? ASB এর ক্ষেত্রফল ইকুয়াল টু 3 ইনটু CSD এর ক্ষেত্রফল। এখন গ্যালিলিওর যে দ্বিতীয় সূত্রটা ছিল, দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম: একটা গ্রহ সূর্যের সাথে এর আবর্তনের যে ক্ষেত্রফল উৎপন্ন করে ওইটা হচ্ছে সময়ের সমানুপাতিক। জিনিসটা হচ্ছে এরকম, এটা যদি আমাদের গ্রহের কক্ষপথ হয়, ধরো সূর্যটা হচ্ছে এখানে আছে, তার মানে এখান থেকে প্রথম হচ্ছে এভাবে এখান থেকে যদি এদিকে ঘুরতে থাকে, এইখানে আসতে যে সময় লাগবে, ঠিক আছে? এখান থেকে এখানে আসতে যে সময় লাগবে, ধরো এটা বললাম হচ্ছে T1 টি। এই যে ক্ষেত্রফলটাকে বললাম হচ্ছে আমি ডেল। তার মানে উনি বলছে যে আসলে ডেল যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে সময় T1 এর সমানুপাতিক। ক্যাপলার এই কথাটা বলছে, ঠিক আছে? এখন এখানে আমরা বলবো যে ক্ষেত্রফল যেহেতু আম সময়ের সমানুপাতিক, যতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে এটা সময়ের সমানুপাতিক, তাহলে আমরা ২ টা ক্ষেত্রফল, একটা হচ্ছে এসবি এর ক্ষেত্রফল, একটা হচ্ছে সিএসডি এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল অফ এএসবি ডিভাইডেড বাই ক্ষেত্রফল অফ সিএসডি এটা হবে এএসবি ক্ষেত্রফল উৎপন্ন করতে টাইম লাগে T1 এবং সিএসডি ক্ষেত্রফল উৎপন্ন করতে টাইম লাগে ধরলাম T2। এখন দেখো A থেকে B বিন্দুতে আসতে, তার মানে এএসবি ক্ষেত্রফল উৎপন্ন করতে টাইম লাগে হচ্ছে 30 দিন। তার মানে T1 এর ভ্যালু হচ্ছে 30 দিন। T1 এর ভ্যালু হচ্ছে 30 দিন। আমরা T2 বের করব। এখন এসবি এর ক্ষেত্রফল হচ্ছে 3 ইনটু সিএসডি। সিএসডি এর ক্ষেত্রফলের 3 গুণ ডিভাইডেড বাই ক্ষেত্রফল অফ সিএসডি ইজ ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই T2। এটা সিএসডি কাটা যাবে, থাকবে জাস্ট 3। 3 দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের T2 চলে আসবে 10 দিন। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে 1 বছরে দিনের সংখ্যা কত হবে? দেওয়া আছে পৃথিবীর আবর্তনকাল 365 দিন। আমরা জানি T স্কয়ার হচ্ছে ব্যাসার্ধের বর্গের ঘনের সমানুপাতিক। তার মানে R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। প্রথমে T1 365 দিনে 1 বছর বা পর্যায়কাল হচ্ছে 365 দিন। পরে আমরা T2 বের করব। আর 365 দিন যখন ছিল ব্যাসার্ধ ছিল R, আর পরে ব্যাসার্ধ কত হয়েছে? অর্ধেক হয়েছে। তার মানে R/2 কিউব। এটাও কিউব। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি T2 স্কয়ার চলে আসবে 365 হোল স্কয়ার ডিভাইডেড বাই 8। সুতরাং 129.04 ডেজ বা অ্যারাউন্ড 129 দিনের মতো
সময় ১ বছর তখন কমপ্লিট হয়ে যাবে। সুষম গোলকের ভর 1 × 10⁴ কেজি এবং ব্যাসার্ধ 1 মিটার। গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে অবস্থিত m1 ভরের একটি কণার উপর মহাকর্ষ বলের মান কত? জি এর ভ্যালু দেয়া আছে। আচ্ছা এটা হচ্ছে ক্যাপিটাল জি হবে। এখন এখানে বলছে সুষম গোলক। তার মানে গোলকের প্রত্যেকটা পয়েন্টে ভরগুলো সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। আমরা যদি গোলকটাকে প্রথমে এটা কনসিডার করি, প্রথমে গোলকটা ছিল এরকম। পরে এটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। পরে এটাকে ২ টা খণ্ডে ভাগ করে নিছি। ভেতরটার ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার, 0.5 মিটার। এখানে একটা বস্তু আছে যেটার ভর হচ্ছে m1 এর উপর মহাকর্ষ বল। তার মানে এই যে ভিতরের যে গোলকটা আছে, গোলকটা আমার স্লাইস ভরের উপর কি পরিমাণ আকর্ষণ বল প্রয়োগ করছে, এই যে m1 ভরের উপর কি পরিমাণ আকর্ষণ বল প্রয়োগ করতেছে ওইটা বের করা লাগবে। তাহলে আমরা জানি মহাকর্ষ বল F সমান G m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। আর কিন্তু জানি কতটুকু ডিসটেন্স আছে 0.5 মিটার। m1 হচ্ছে ওই যে বস্তুর ভর এবং m2 হচ্ছে এই যে ভিতরে গোলকটা আছে গোলকটার ভর। গোলকটার ভর কিন্তু আমরা জানি না। গোলকের ভর এখন বের করা লাগবে। গোলকের ভর যদি আমরা বের করতে চাই, ভর সমান কি জানি আমরা? m2 সমান রো ইনটু আয়তন। ওই ভিতরে কতটুকু আয়তন আছে অতটুকু। এখন রো যেহেতু সুষম গোলক বলা, তার মানে গোলকের প্রত্যেকটা পয়েন্টে ঘনত্ব সেম। তাহলে ঘনত্ব সমান কি? ঘনত্বকে কি বলা যায়? m/v। কারণ পুরাটার ভর হচ্ছে কত? 10⁴ কেজি। আর পুরাটার আয়তন কত? 4/3 পাই পুরাটার ব্যাসার্ধের কিউব। ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার কিউব, তার মানে 1 এর উপর কিউব। ইনটু এই যে v, আমি কার ভর বের করতেছি? m2 এর ভর। তার মানে m2 এর যে ভর যতটুকু আয়তন কভার করো ততটুকু v এর ভ্যালুটা এখানে বসানো লাগবে। m2 কতটুকু? ভিতরেরটুকু। ভিতরেরটুকু কত রেডিয়াস কভার করে? 0.5। তার মানে এখানে আসবে 4/3 ইনটু পাই ইনটু 0.5 কিউব। 4/3 পাই 4/3 পাই কাটা 10⁵ 4 ইনটু 0.5 এর উপর কিউব। তার মানে এটা আসতেছে হচ্ছে 10⁴ ডিভাইডেড বাই 0.5 এর উপর কিউব মানে হচ্ছে 8। তার মানে অ্যারাউন্ড 1250 কেজি। তাহলে আমি পেয়ে গেছি সব। j এর ভ্যালু 6.67 ইনটু 10⁻11। m1 আমরা জানি না। m2 বের করে নিছি 1250 কেজি ডিভাইডেড বাই r স্কয়ার। r ভ্যালু 0.5 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা f পেয়ে যাব 3.336 ইনটু 10⁻7। 3.336 ইনটু 10⁻7 m1 নিউটন। m ভরের বস্তুকে কেটে m ও m-m ভরের বস্তুতে রূপান্তরিত করা হলো। ক্যাপিটাল M বা স্মল m এর অনুপাত কি হলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? তাহলে ২ টা বস্তু দেয়া আছে। একটা ভর হচ্ছে m আরেকটা হচ্ছে m-m। এই স্মল m কি? পরিবর্তনশীল কিন্তু। ঠিক আছে? তার মানে আমরা যদি মহাকর্ষ বল F বের করতে চাই, আমাদের কি আসবে? G বস্তুর ভর m আরেকটা বস্তুর ভর হচ্ছে m-m ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। ধরলাম হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, d এর উপর স্কয়ার। এখন বলছে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। সর্বোচ্চ হতে হলে কি করা লাগে? ডিফারেন্সিয়েশন করা লাগে। প্রথম ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0 আসে। এখন দেখা লাগবে যে পরিবর্তন কোনটা হচ্ছে। পরিবর্তন কিন্তু স্মল m হচ্ছে। প্রথমে যে ক্যাপিটাল M ছিল এটা কিন্তু একটা ফিক্সড ভর ছিল। এটাকে কেটে ২ টা অংশে ভাগ করা হয়েছে। এখন ২ টা অংশের অনুপাত কিভাবে ভাগ করলে এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? তার মানে পরিবর্তন হচ্ছে m, স্মল m। তার মানে আমাদের যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে স্মল m এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে আমাদের আল্টিমেটলি বের করা লাগবে হচ্ছে df ডিভাইড বাই dm, এটা বের করা লাগবে। এবং যেহেতু বলছে সর্বোচ্চ, সর্বোচ্চ হলে df ডিভাইড বাই dm এর ভ্যালু কত? 0 হবে। 0 যদি হয়, দেখো g ডিভাইড বাই d স্কয়ার এটা হচ্ছে কনস্ট্যান্ট। g ডিভাইড বাই d স্কয়ার এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে ddm অফ m, আমি যদি স্মল m দিয়ে গুণ করে দিই m স্কয়ার, এই ভ্যালুটা হচ্ছে 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ডিফারেন্সিয়েশন আসবে m, যেহেতু g বাই d স্কয়ার 0 হবে না, তার মানে বাকি পোরশনটা 0 ডিভাইড বাই 2m, এটা হবে 0। তার মানে এখান থেকে যদি আমি ক্যাপিটাল M ডিভাইড বাই স্মল m অনুপাতটা বের করে নিই, সিম্পলি 2 আসবে। তাহলে আনসার হচ্ছে এটা। সর্বোচ্চ বলের জন্য ক্যাপিটাল M ডিভাইড বাই স্মল m 2 হওয়া লাগবে। যদি পৃথিবীর ভর চন্দ্রের ভরের ৪৯ গুণ এবং তাদের কেন্দ্রে মধ্যবর্তী দূরত্ব 40 × 10⁴ কিলোমিটার হয়। আচ্ছা, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যেটা এটা আচ্ছা আর দেয়া আছে। তবে চন্দ্র ও পৃথিবী সংযোগকারী রেখার কোথায় কোন বস্তুর উপর উভয়ের টান সমান হবে? তাহলে আমি বললাম এটা যদি আমাদের পৃথিবী হয় আর এটা যদি চাঁদ হয়,
পৃথিবী থেকে x পরিমাণ দূরত্বে এবং চন্দ্র থেকে r-x পরিমাণ হবে, তাহলে এটা r-x। এখানে যে বস্তুটা আছে, বস্তুটার ভর বললাম হচ্ছে m, m কে চন্দ্র যে বলে আকর্ষণ করবে তার দিকে পৃথিবী সেম বলে আকর্ষণ করবে। এই শর্তটা আমার কাছে জানতে চাইছে। তার মানে পৃথিবী যে বলে আকর্ষণ করবে এটা হচ্ছে g m পৃথিবীর ভর ইনটু বস্তুর ভর ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত? x স্কয়ার। এই বলটা কার সমান হবে? চাঁদ যে বলে আকর্ষণ করে g m of moon ডিভাইডেড বাই বস্তুর ভর ইনটু ডিভাইডেড বাই r-x হোল স্কয়ার। এখন বলছে হচ্ছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের ৮০ গুণ। এটার মিনিংটা হচ্ছে পৃথিবীর ভর m of e 81 ইনটু m of moon। তাহলে m of e এর জায়গায় 81 ইনটু m of m বসাই দেব, তাহলে ২টা কাটা যাবে। আলটিমেটলি উপরে জাস্ট থাকবে হচ্ছে 81 ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই r-x হোল স্কয়ার। আমি যদি r-x উপরে নিই এবং x 81 ডান পাশে নিচে নিয়ে আসি, তাহলে আসতেছে r-x ডিভাইড বাই x হোল স্কয়ার। হোল স্কয়ার ভ্যালু আসবে 1/81। আর যদি আমি হোল স্কয়ারকে এই পাশে নিই রুট চলে আসবে, তাহলে আসবে 1/9। আমি x দিয়ে ডিভাইড করে দিই r/x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1/9। এখান থেকে এখানে যদি আসে r/x আসতেছে 1 প্লাস 1/9 হচ্ছে 10/9। তাহলে আমার x এর ভ্যালু যেটা আসবে এটা হচ্ছে 9/10 ইনটু r। এখন জাস্ট r এর ভ্যালু বসাই দিব। x সমান 9/10 ইনটু r এর ভ্যালু হচ্ছে 40 ইনটু 10 টু দি পাওয়ার 4। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর ভ্যালু চলে আসবে। 10 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 436 ইনটু 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার। হচ্ছে আমার অ্যান্সার। 50 গ্রাম ভরের দুটি গোলক সম্পূর্ণ মসৃণ অনুভূমিক তলে পরস্পর থেকে 1.5 মিটার দূরত্বে রাখা আছে। জিনিসটা হচ্ছে এরকম দেখো, এখানে ধরো একটা গোলক আছে আর এখানে একটা গোলক আছে। এই দুইটা গোলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 মিটার। আমরা ধরে নিতেছি হচ্ছে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 1.5 মিটার। মহাকর্ষীয় আকর্ষণে কতক্ষণ পরে এরা পরস্পর মিলিত হবে? তার মানে এখানে কনসিডার করা হয়েছে যে বস্তুটা হচ্ছে একটা মসৃণ তলে আছে এবং কোনো ফ্রিকশন নাই এবং এরা কি এই যে ধরো এটা হচ্ছে m1 ভরের বস্তু আর এটা হচ্ছে m2 ভরের বস্তু। m2 ভরের বস্তু m1 ভরের বস্তুকে এদিকে টানবে, এটা ধরলাম হচ্ছে f1 বলে। আর m2 ভরের বস্তুকে m1 ভরের বস্তুটা এদিকে টানবে, এটা বললাম হচ্ছে f2 বলে। আর এই দুইটা বলে যে টানবে, এই টানার ফলে কি m1 বস্তুটা সামনের দিকে আগাবে আর m2 ভরের বস্তুটা সামনের দিকে m1 এর দিকে আগাবে। ফলে একটা সময় পর একটা এরা মিলিত হবে। ধরে নিলাম যে এরা এখানে মিলিত হইতেছে বা কোলাইড করছে, ঠিক আছে? এখন এই যে কোলাইড করার ফলে কতক্ষণ পরে এরা কোলাইড করবে বা টাইমটা আমাদের বের করা লাগবে। আমরা এখান থেকে এখানে যেতে কত টাইম আর এখান থেকে এখানে যেতে কত টাইম। আমরা ধরে নিলাম হচ্ছে এই যে ডিসটেন্সটা হচ্ছে x1 আর আমাদের এই যে এই ডিসটেন্সটা হচ্ছে x2, ঠিক আছে? এখন আমরা কি জানি এই যে বল, নিউটনের সেকেন্ড ল কি বলে? ফোর্স সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ। এখান থেকে কিন্তু আমি বলতে পারি m আর a হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। এটা কিন্তু বলা যায়। আবার আরেকটা ইকুয়েশন আমরা জানি, এই যে অতিক্রান্ত সরণ x সমান কি ut প্লাস হাফ at স্কয়ার। যেহেতু ইনিশিয়ালি এরা স্থির ছিল তার মানে ut ভ্যালুটা কি হবে? পুরাটা 0। তার মানে আমি x কি বলতে পারি জাস্ট হাফ at স্কয়ার। এখান থেকে কিন্তু বলা যায় x আর a কি সমানুপাতিক, ঠিক আছে? x আর a হচ্ছে সমানুপাতিক। তার মানে আ যদি x আর a সমানুপাতিক হয় তাহলে 1/a আর 1/x কি সমানুপাতিক হবে? তার মানে 1/a আর 1/x সমানুপাতিক হবে। জাস্ট এতটুকু বুঝলে হবে। ওকে। তারপর হচ্ছে এখন আমরা যদি লিখি m1 ডিভাইডেড বাই m2, এটা কি লেখা যায়? a এর ব্যস্তানুপাতিক তার মানে a2 ডিভাইডেড বাই a1। আবার a আর x কি সমানুপাতিক x2 ডিভাইড বাই x1। এখন দেখো m1 আর m2 কি দুইটাই কিন্তু 50 গ্রাম।
তার মানে আমি বলতে পারি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে 1, এটা হবে a2 ডিভাইড বাই a1, আবার এটা হবে x2 ডিভাইড বাই x1। এই যে ইকুয়েশন থেকে বলা যায় a2 আর a1 দুইটা সমান এবং x2 আর x1 দুইটা সমান। a2 আর a1 সমান মানে হচ্ছে m1 ভরের বস্তু যেই ত্বরণের সামনের দিকে আগাবে বা m2 এর দিকে আগাবে, m2 ভরের বস্তুটা কি ত্বরণে m1 এর দিকে আগাবে, ত্বরণটা সেম। এখন এই যে সেম ত্বরণটা আমি বললাম হচ্ছে a। আবার x2 আর x1 সমান মানে কি? মানে হচ্ছে m1 ভরের বস্তু যে পরিমাণ ডিসটেন্স আগাবে, m2 ভরের বস্তু সেম পরিমাণ ডিসটেন্স আগাবে। জিনিসটার মিনিংটা হচ্ছে পুরোটা ডিসটেন্স আছে, ডিসটেন্সটাকে সমান 2 ভাগে ভাগ করবে বা মিডল পয়েন্টে এটা মিলিত হবে। বুঝা গেছে? পুরোটা ডিসটেন্স হচ্ছে 1.5। তার মানে আমি x1 কে বলতে পারি 1.5 ডিভাইড বাই 2 এবং x2 কে বলতে পারি এটাও 1.5 ডিভাইড বাই 2। তার মানে একদম মিডল পয়েন্টে গিয়ে মিলিত হইছে। ঠিক আছে? এটা কিন্তু বুঝার কথা। আচ্ছা, তারপর আসা হচ্ছে গিয়ে আমরা এখন টাইম বের করব। এখন টাইম বের করতে গেলে আমাদের লাগবে কি? যে আমরা যদি টাইম বের করতে চাই আমাদের লাগবে কি? ত্বরণ। আমরা কি জানি x = half a t স্কয়ার। এখন ত্বরণটা বের করতে গেলে লাগবে কি? দেখো আমরা ত্বরণ সমান কি জানি? a সমান g m ডিভাইড বাই r স্কয়ার। ঠিক আছে? এখানে g এর ভ্যালু কত? g এর ভ্যালু 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। m এর ভ্যালু হচ্ছে যেকোনো একটা ভরের বস্তু দিয়ে দিব 50 গ্রাম, কারণ দুইটা ত্বরণই সমান। আর r ভ্যালু হচ্ছে 1.5। এখান থেকে দিলে আমাদের ত্বরণ চলে আসবে 1.4827 1.4827 ইনটু 10 টু দি পাওয়ার -12 10 টু দি পাওয়ার -12 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা বের করব হচ্ছে গিয়ে কতটুকু সময় লাগে। x1 সমান কি? হাফ a t স্কয়ার। ঠিক আছে? এখান থেকে যদি আমরা t বের করি, t সমান 2x1 ডিভাইড বাই a। x1 এর ভ্যালু 1.5 ডিভাইড বাই 2 আর a হচ্ছে আমরা বের করছি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের t চলে আসবে 1.005 ইনটু 10 টু দি পাওয়ার 6 1.005 ইনটু 10 টু দি পাওয়ার 6 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে ম্যাথটা এভাবে সলভ করছি এটা আসলে আইডিয়াল প্রসেস না। ঠিক আছে? এখানে কিন্তু অনেক কিছু ধরা হইছে। জিনিসটা কিন্তু কমন সেন্স দিয়ে বোঝা যায় যে এমন ভরের বস্তুটা সবসময় কিন্তু একই ত্বরণে বা একই বলে সামনের দিকে যাবে না। তার মানে বল অথবা ত্বরণ ২ টাই চেঞ্জ হচ্ছে। অথবা আমি যদি বেগ বলি, বেগ, ত্বরণ, বল ৩ টাই জিনিসই চেঞ্জ হচ্ছে। আর কোন কিছুর চেঞ্জ যদি কন্টিনিউয়াসলি হইতে থাকে এইটা ইকুয়েশন ইউজ করা যাবে না। এগুলার কি ডিফারেনশিয়াল ফর্ম গুলা ইউজ করা লাগবে। আমি বলতেছি এটা কিন্তু মানে আইডিয়াল সলিউশন না, বাট এভাবে করা লাগবে। এখানে ডিফারেনশিয়াল সলিউশন দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে ম্যাথটা। এখন মোটামুটি এটা দিয়ে করলে হয়। এজন্য কি ডিফারেনশিয়াল দিয়ে করা লাগবে, সলিউশন দিয়ে করা লাগবে। এখন ডিফারেনশিয়াল সলিউশন দিয়ে আমি করে দিব, বাট আপাতত এটাই হোক। আ ঠিক আছে? আমি বলে দিচ্ছি এটা কিন্তু আইডিয়াল সলিউশন না। এভাবে করা যায়। কিছু অ্যাসাম্পশন ধরে নিয়ে করা যায়। যেমন M1 আর M2 ভরের বস্তুটা অলওয়েজ একই ফোর্সে আগাবে। তারপর যে এদের বেগগুলা কনস্ট্যান্ট থাকবে, ত্বরণগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, সমত্বরণে আগাবে। এইরকম অ্যাসাম্পশন ধরে নিয়ে এভাবে সলভ। পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল এবং পৃথিবী ও চন্দ্রের মধ্যে মহাকর্ষ বল নির্ণয় করো। প্রথমটি হতে দ্বিতীয়টি কত গুণ বেশি এটা বের করা লাগবে। দেয়া আছে পৃথিবীর ভর, সূর্যের ভর ও চন্দ্রের ভর, প্রত্যেকটা ভর দেয়া আছে এবং প্রত্যেকটার দূরত্ব দেয়া আছে। তাহলে আমরা প্রথমটা যদি করি, মহাকর্ষ বল F সমান কি? G। G এর ভ্যালু হচ্ছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 GM। বের করতেছি সূর্য এবং পৃথিবীর ভর। তাহলে সূর্যের ভর দেয়া লাগবে এবং পৃথিবীর ভর। পৃথিবীর ভর হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 এবং সূর্যের ভর হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 30 এবং এই দুইটা পরস্পর 15 ইনটু 10 টু দি পাওয়ার 10 দূরত্বে আছে, হোল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের প্রথম যে বল যেটাকে আমি F1 বললাম, F1 চলে আসবে 3.558 ইনটু 10 টু দি পাওয়ার 22 নিউটন। ২ নাম্বারটা যদি করি, পৃথিবী ও চন্দ্রের মধ্যে মহাকর্ষ বল, এটাকে বলা হচ্ছে F2। এটা হবে G M1 M2, এখানেও পৃথিবী ইনক্লুডেড, বাট সেকেন্ড যে গ্রহটা বস্তুটা ওইটা হচ্ছে চন্দ্র। চন্দ্রের ভর হচ্ছে 7.33 ইনটু 10 টু দি পাওয়ার 22 কেজি ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের উপর স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব 3.84
ইন্টু 10⁻8 স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের F2 চলে আসবে 1.989 1.989 10⁻20 নিউটন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর 2 নম্বর সেকশন। প্রথমটি হতে দ্বিতীয়টি কত গুণ বেশি? প্রথম বলটা হচ্ছে F1 ডিভাইড বাই F2। যদি আমরা অনুপাতটা বের করি, অনুপাত 3.558 ইন্টু 10⁻22 ডিভাইড বাই 1.989 ইন্টু 10⁻20। এই ভ্যালুটা চলে আসবে 178.88। তার মানে আমি বলতে পারি F1 is equals to 178.88 into F2। তার মানে F1 F2 এর এত গুণ। যদি কত বেশি বলে, আমাদের কত বেশি যদি বলে, তাহলে অ্যান্সার হবে 178.88 মাইনাস 1, এত গুণ বেশি। তো গুণ বেশি, আচ্ছা, এটা বেশি হবে এত গুণ। পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ 2% হ্রাস পায়, তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? একটা জিনিস বলছে যে পৃথিবীর ভর অপরিবর্তিত থাকবে। তাহলে প্রথমে যে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সাধারণ অবস্থায় আমরা বললাম জি ইজ ইকুয়ালস টু GM ডিভাইড বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে যে অভিকর্ষ ত্বরণ, এটাকে বলা হচ্ছে G প্রাইম। G প্রাইম ইজ ইকুয়ালস টু জি, ভর কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হবে কি জাস্ট ব্যাসার্ধটা, এটাকে বলা হচ্ছে আর প্রাইম উপরে স্কয়ার। এখন বলছে হচ্ছে আর প্রাইম যেটা, এটা হচ্ছে হ্রাস পাইছে কতটুকু, 2% হ্রাস পাইছে। তাহলে আর প্রাইম কি হবে? আর প্রাইম হবে, প্রথমে ছিল আর, পরে হ্রাস পাইছে 2% বা 2/100 ইন্টু আর। তার মানে এটা হচ্ছে আর যদি কমন নেই 1 মাইনাস 1/50 মানে 49 ডিভাইড বাই 50 ইন্টু আর। এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, GM ডিভাইড বাই আর স্কয়ার আসবে এবং সাথে 50 ডিভাইড বাই 49 এর উপরে স্কয়ার আসবে। এটা হচ্ছে আমাদের জি প্রাইমের ভ্যালু। তাহলে জি প্রাইমের ভ্যালু আসবে ডিএম বাই আর স্কয়ার হচ্ছে জি, আর 50/49 এর উপরে স্কয়ার হচ্ছে 2500 ডিভাইড বাই 2401 ইন্টু জি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন বলছে আমাদের অভিকর্ষ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? এখন আমরা জানি অভিকর্ষ ত্বরণ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি কোথায়? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পৃষ্ঠে। উপরে যায় বা নিচে যায়, অভিকর্ষ ত্বরণ কি হ্রাস পাবে। তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে। কত হ্রাস পাবে এটা আমি বলতেছি। যদি অভিকর্ষ ত্বরণ হ্রাসের ভ্যালুটা বলি, পার্সেন্টেজ অফ জি, মানে গ্র্যাভিটি কতটুকু হ্রাস পাবে, এটা হচ্ছে ফাইনাল কত, জি প্রাইম মাইনাস ইনিশিয়াল হচ্ছে জি ডিভাইড বাই ইনিশিয়াল জি ইন্টু 100%, এত পার্সেন্ট অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে। জি প্রাইমের ভ্যালু কত, 2500 বাই 2401 জি মাইনাস জি ডিভাইডেড বাই জি ইন্টু 100%। এই যে উপর থেকে জি কমন নিয়ে উপর নিচে জি কাটা যাবে, জাস্ট নাম্বারগুলো থাকবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমাদের ডেল জি চলে আসবে 4.123 4.123%। তার মানে অভিকর্ষ ত্বরণ 4.123% হ্রাস। পৃথিবী সূর্যের চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে। ধরে দেখাও যে একক সময়ে পৃথিবীর কক্ষপথ যে ক্ষেত্রফল তৈরি করে তাই ক্ষেত্রফল। তাহলে ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই বৃত্তাকার পথ যেটা দিয়ে পৃথিবী ঘুরতেছে। এটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে একটা সময় পৃথিবী ধরো এখানে ছিল, এখান থেকে এদিকে ঘুরতেছে। তার মানে টি সময় পরে, ধরলাম টি সময় পরে এখানে চলে আসছে। তাহলে যে ক্ষেত্রফল উৎপন্ন করছে, ক্ষেত্রফল হচ্ছে এটা। এর ব্যাসার্ধ ধরলাম আর, ঠিক আছে? ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু কি আসবে? ক্ষেত্রফল বা এরিয়া আসবে হচ্ছে হাফ আর স্কয়ার ইন্টু থিটা। থিটা হচ্ছে কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে। এখন একটা বিষয় হচ্ছে, টি সময় যদি এই ক্ষেত্রফল উৎপন্ন করে, তাহলে একক সময়ে কি ক্ষেত্রফল উৎপন্ন করে? একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল কি আসবে? এ বাই টি।
দেখো এ ছিল হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। আমি থিটাকে এভাবে লিখলাম থিটা বাই টি। এখন থিটা বাই টি কিন্তু আরেকটা টার্ম বের করে, টার্মের আইডেন্টিটি বের করে, যেমন হাফ আর স্কোয়ার। থিটা বাই টি কে কি লিখেছে? ওমেগা। যেহেতু বৃত্তাকার পথ বলে দিচ্ছি, তার মানে আর কনস্ট্যান্ট থাকবে, আর পৃথিবী একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘুরতে থাকবে বা কৌণিক বেগে ঘুরতে থাকবে। তার মানে আর এবং ওমেগা দুইটাই কনস্ট্যান্ট। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। পৃথিবী পৃষ্ঠ হতে h উচ্চতায় এবং পৃথিবী পৃষ্ঠ হতে d গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান d এর সাপেক্ষে h এর মান বের করো। h কে d এর রেসপেক্টে প্রকাশ করা লাগবে। তাহলে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কি আসবে? 1 মাইনাস 2h বাই r ইন্টু কি g। এটা কার সমান হবে? d গভীরতায় অভিকর্ষ ত্বরণ, d গভীরতায় অভিকর্ষ ত্বরণ 1 মাইনাস d বাই r ইন্টু g। এই যে g কাটা যাবে, কাটা গিয়ে আলটিমেটলি এখান থেকে থাকবে 2h বাই r ইজ ইকুয়ালস টু d বাই r। আর কাটা। তাহলে আমি এখানকে h কে লিখতে পারি d বাই 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ৬,৪০০ কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের মানের 1/64 অংশ হবে? তাহলে আমরা বলতে পারি g ডিভাইডেড বাই g প্রাইম। উচ্চতা হচ্ছে এই যে h উচ্চতায় g প্রাইম হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা হবে r স্কয়ার, এখানে হবে r প্লাস h। আমরা জাস্ট h এর ভ্যালুটা বের করব। g হচ্ছে ভূপৃষ্ঠে এবং উচ্চতা h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের 1/64 হবে। তার মানে 1/64 ইন্টু g ইজ ইকুয়ালস টু, যদি ভাগ করে দিই 1 প্লাস h বাই r স্কয়ার চলে আসবে। এখন আমি যদি 64 উপরে যাবে আর রুট করলে এই g বাদ যাবে। রুট করলে 64 রুট হচ্ছে 8। তার মানে 1 প্লাস h বাই r এই ভ্যালুটা চলে আসবে সিম্পলি 8। এখান থেকে ক্যালকুলেশন করলে h বাই r চলে আসবে 8 মাইনাস 1 প্লাস 7। তাহলে আমি h কে বলতে পারি 7 r। আর এর ভ্যালু জাস্ট সিম্পলি বসে দিলে এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং ভর 0.11 গুণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? ধরলাম মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ j প্রাইম, ভূপৃষ্ঠে g। অভিকর্ষ ত্বরণ হচ্ছে ভরের সমানুপাতিক। তার মানে এটা হচ্ছে, এখানে হচ্ছে মঙ্গলের ভর ডিভাইড বাই পৃথিবীর ভর ইনটু ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এখানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর নিচে হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধের উপরে স্কয়ার। মঙ্গলের ভর পৃথিবীর ভরের 0.532 গুণ। তার মানে এটা আসবে 0.532 ইনটু মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.11 গুণ। এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.11 স্কয়ার। তার মানে জি প্রাইম যদি আমরা ক্যালকুলেশন করি, আর এখানে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে দেয়া আছে 9.8। 9.8 ইনটু এই ভ্যালুটা 0.532 ইনটু 1 ডিভাইড বাই 0.11 স্কয়ার ইনটু 9.8। এখান থেকে জি প্রাইম চলে আসবে 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর আহ্নিক গতির কৌণিক দ্রুতি 7.3 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এটা রেডিয়ান পার সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার এবং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বিষুব রেখায় অভিকর্ষ ত্বরণের মান বের করো। বিষুব রেখা মানে হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশে। আমরা জানি ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ হচ্ছে g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। যেহেতু বিষুব রেখা বলছে মানে 0 ডিগ্রি, ঠিক আছে? সরি 0 ডিগ্রি হবে। আর cos 0 বলে হচ্ছে 1। তার মানে সিম্পলি পোরশনটা 1 চলে যাবে। তাহলে আমাদের ফাইনাল যে ইকুয়েশন এটা আসবে g g ল্যামডা ইজ ইকুয়ালস টু g মাইনাস ওমেগা স্কয়ার আর আচ্ছা এটা ল্যামডা না, এটা হচ্ছে বিষুব যেহেতু বলছে এটা আমি 0 বললাম। যেমন g 0 ইজ ইকুয়ালস টু g এর ভ্যালু হচ্ছে 9.8 মাইনাস ওমেগা 7.3 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ওমেগা স্কয়ার আর আর এর ভ্যালু হচ্ছে ৬,৪০০ কিলোমিটার 10 টু দি পাওয়ার 3। এখান থেকে ক্যালকুলেশন করলে বিষুব রেখায় বা 0 ডিগ্রি অক্ষাংশে জি এর ভ্যালু চলে আসবে 9.765 9.
765 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঢাকার অক্ষাংশ 23 ডিগ্রি উত্তর, আহ্নিক গতি না থাকায় ঢাকায় অভিকর্ষ ত্বরণের মান কতটুকু বৃদ্ধি পেবে? ধরলাম অভিকর্ষ ত্বরণ ডেল জি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি ডেল জি ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওমেগা হচ্ছে টোয়াইস পাই বাই টি এবং পৃথিবী একদিনের নিজ অক্ষে আবর্তন করে, একদিন হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। ওমেগা স্কোয়ার আর আর বলে হচ্ছে ৬,৪০০ কিলোমিটার বা 10⁻³ ইন্টু কজ স্কোয়ার 23 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কাছে ডেল জি চলে আসবে 0.0286 মিটার পার সেকেন্ড। পৃথিবীর কৌণিক বেগ, বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে বিষুবীয় অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো বস্তু পৃথিবী থেকে ছিটকে পড়ার উপক্রম হবে? পৃথিবী থেকে একটা বস্তু ছিটকে পড়ে এর ওজন এবং কেন্দ্র বহির্মুখী বল সমান হবে এম ওমেগা প্রাইম স্কোয়ার ইন্টু আর। এখান থেকে ওমেগা প্রাইম বলতে পারি রুট ওভার জি ডিভাইড বাই আর। আর আমরা সাধারণ অবস্থায় ঘূর্ণন কি জানি টোয়াইস পাই বাই টি, আর এখানে টি হচ্ছে পৃথিবীর পর্যায়কাল 24 আওয়ার্স। ওমেগা প্রাইম আর ওমেগার রেশিওটা নেই, রেশিওটা আসবে রুট ওভার জি বাই আর। জি এর ভ্যালু হচ্ছে 9.78039 ডিভাইড বাই আর 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই টোয়াইস পাই বাই টি 2 ইন্টু 3.1416 ডিভাইড বাই একদিন হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। এই ক্যালকুলেশনটা করলে এটা আসবে 17.01। তার মানে ওমেগা প্রাইম চলে আসবে 17.01 ওমেগা। পৃথিবীর ঘূর্ণন যদি বর্তমান ঘূর্ণন 17.0 গুণ হয় তাহলে কি পৃথিবী থেকে বস্তুটা ছিটকে পড়ার উপক্রম হবে। এখানে যদি গ্রাফিক্যাল এক্সপ্রেশন বলতে চাই, ধরো এটা হচ্ছে একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। এখানে ধরো বস্তুটা আছে, বস্তুটা এভাবে ঘুরতেছে। ঘোরার জন্য কি যদি কেন্দ্র হয়, নিচের দিকে কি ওজন কাজ করে, আর ঘোরার জন্য কি বাইরের দিকে একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করে। ছিটকে পড়ার উপক্রম তখনই হবে যদি এফসি ইজ গ্রেটার ইকুয়াল এমজি হয়। বাট আমরা কি করব, ক্রিটিক্যাল কন্ডিশনটা নিয়ে অ্যানালাইসিস করব। ক্রিটিক্যাল কন্ডিশন মানে কি, এফসি ইজ ইকুয়ালস টু এমজি। এই কন্ডিশনে 17.01 গুণ যদি হয় তাহলে বস্তুটা ছিটকে পড়ার উপক্রম হবে। যদি একটু বেশি হয় তাহলে ছিটকে পড়ে। পৃথিবীকে 5.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব গড় ঘনত্বের তৈরি 64 ইন্টু 10⁵ মিটার ব্যাসার্ধের একটি গোলক হিসেবে ভরের পৃষ্ঠে বিভব নির্ণয় করো। তাহলে আমরা জানি বিভব ইজ ইকুয়ালস টু মাইনাস 4/3 পাই রো জি ইন্টু আর স্কোয়ার। মাইনাস 4/3 পাই 3.1416 রো ঘনত্ব হচ্ছে 5.5 ইন্টু 10⁻³ রো জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻−11 হচ্ছে আর স্কোয়ার 64 ইন্টু 10⁵ স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে ভি এর ভ্যালু চলে আসবে -62.9 ইন্টু 10⁶ জোল পার কেজি। পৃথিবী পৃষ্ঠ থেকে 2500 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি উল্কাপিণ্ডের মুক্তিবেগ কত? এসকেপ ভেলোসিটি দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 3.8। এখানে একটা দেখার বিষয়, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কিন্তু 3.8 দেওয়া আছে, তার মানে এটা ইউজ করে আমাদের ক্যালকুলেশন করা লাগবে। আমরা জানি মুক্তিবেগ VE is equals to root over 2 g r square divided by r plus h। 2 g এর ভ্যালু 3.8, r square r ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার, 6400 ইন্টু 10⁻³ এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই r plus h। 6400 প্লাস 2500 কিলোমিটার ইন্টু 10⁻³। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এসকেপ ভেলোসিটি চলে আসবে 5914 অ্যাকচুয়াল মিটার পার সেকেন্ড। পৃষ্ঠে একজন লোকের ওজন 80 কেজি, তো এটা কেজি হবে না, 80 নিউটন হবে। 80 নিউটন। পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা 81 গুণ বেশি হলে চন্দ্রপৃষ্ঠে লোকটির ওজন কত হবে? পৃথিবী এবং চন্দ্রের ব্যাসার্ধ 4:1। তাহলে আমরা বললাম হচ্ছে চন্দ্রপৃষ্ঠে যে ওজন এটা হচ্ছে WM এবং পৃথিবী পৃষ্ঠে যে ওজন এটা হচ্ছে WE।
ডব্লিউ কে কি বলছে এম ইন্টু চন্দ্রপৃষ্ঠে গ্র্যাভিটি ডিভাইড বাই নিচে হচ্ছে এম ইন্টু আর্থের গ্র্যাভিটি, এটা কাটা যাবে। আবার যে কার সমানুপাতিক ভরের সমানুপাতিক, এখানে হবে চন্দ্রের ভর, এখানে হবে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এখানে হবে আর্থের, এখানে হবে মুনের। এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, তার মানে এটা আসবে 1/81 এবং পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4:1, তার মানে এটা আসবে 4। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব WM ডিভাইড বাই W আর্থে ওজন হচ্ছে 80 নিউটন ইজ ইকুয়ালস টু 16 ডিভাইড বাই 81। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের চন্দ্রপৃষ্ঠে ভর চলে আসবে 15.802 নিউটন। মঙ্গল গ্রহের বেশ দেয়া আছে এবং এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। আমরা জানি মুক্তিবেগ ইজ ইকুয়াল টু রুট ওভার 2gr, এটাকে এভাবে লেখা যায় রুট ওভার 2r ইন্টু জি। আর 2r আসলে কি? 2r হচ্ছে ডায়ামিটার বা ডি, ঠিক আছে? এই ডায়ামিটার কিন্তু আমাদের ব্যাস দেয়া আছে। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই, 6000 ব্যাস হচ্ছে 6000 কিলোমিটার, মিটার নেওয়া লাগবে এবং জি হচ্ছে 3.8। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এসকেপ ভেলোসিটি চলে আসবে 4774.93 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি মিটার পার সেকেন্ড হবে। বৃহস্পতির ভর ও ব্যাসার্ধ 1.9 × 10⁻27 কেজি এবং 7 × 10⁻7 মিটার হলে মুক্তিবেগ নির্ণয় করো। মুক্তিবেগ আমরা জানি v is equals to root over 2 gm divided by r is equals to root over 2, g এর ভ্যালু 6.672 into 10⁻11 m, ভর 1.9 into 10⁻27 divided by r হচ্ছে 7 into 10⁻7। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের VE চলে আসবে 60,182 60,182.57। প্রমাণ করো যে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় প্রাবল্যের সংখ্যাগত মান সমান। এখন অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় প্রাবল্যের সংখ্যাটা আমাদের জানা লাগবে। অভিকর্ষ ত্বরণ কি? একটা বস্তু অভিকর্ষের প্রভাবে যে ত্বরণে নিচের দিকে পড়তে থাকে ওইটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষের প্রভাবে আমরা জানি দুইটা বস্তুর মাঝে অভিকর্ষ বল কি থাকে, F সমান G ডিভাইড বাই r স্কয়ার। আর হচ্ছে তাদের m এবং m হচ্ছে দুইটা বস্তু এবং r হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন এই যে বলটা হচ্ছে অভিকর্ষীয় বল। আর যে কোনো বল আমরা কি জানি ভ বস্তুর ভর ইনটু একটা ত্বরণ, ওই ত্বরণটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ g। এখান থেকে দেখো এই m বাদ যাবে। কারণ আমি যদি g বা অভিকর্ষীয় ত্বরণ বের করতে চাই তাহলে ইকুয়েশনটা আসে gm ডিভাইড বাই r স্কয়ার। এটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় ত্বরণের ফর্মুলাটা। এখন লাগবে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞাটা কি? মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে 1 কেজি ভরের একটা বস্তু স্থাপন করলে সেটা যে পরিমাণ ফোর্স ফিল করে, যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করে ওইটাই হচ্ছে মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল, ঠিক আছে? মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্যকে কি দিয়ে প্রকাশ করা হয়? E দিয়ে। তাহলে আমরা E কে কি লিখতে পারি? যে পরিমাণ বল অনুভব করে এটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু। বাট আমরা যদি স্মল m ভরের একটা বস্তু স্থাপন করি তাহলে F/m। F কে কি লেখা যায়? G ডিভাইড বাই r স্কয়ার ডিভাইড বাই m। এই যে কাটা যাবে। তার মানে আমাদের E যেটা থাকতেছে এটা হচ্ছে gm ডিভাইড বাই r স্কয়ার। এটা আসলে কি ইন্ডিকেট করছে? অভিকর্ষ ত্বরণ। এজন্য বলা যায় মহাকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণের সংখ্যাগত মান কি? সমান। বোঝা গেছে? প্রমাণ করো যে একটি ভারী বস্তু হতে অসীম দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য দুইটা সমান। মহাকর্ষীয় বিভবের ইকুয়েশনটা কি? v এর ভ্যালু মাইনাস gm ডিভাইড বাই r স্কয়ার। এখন বলছে হচ্ছে অসীম দূরত্বে, তার মানে r টেন্ডস টু ইনফিনিটি।
আর নিচে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ভ্যালুটা 0 আসবে। তার মানে v এর ভ্যালু হচ্ছে 0। আবার মহাকর্ষীয় প্রাবল্যর সংজ্ঞাটা কি? সরি ভুল হইছে একটু। হুম। একটি ভারী বস্তু হয়তো অসীম দূরত্বে। অসীম দূরত্ব মানে কি? ইনফাইনাইট ডিসট্যান্স। ঠিক আছে? এখানে r ইনফাইনাইট এর দিকে যাবে। কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্য উভয়ের মান সমান। মহাকর্ষীয় বিভবের ফর্মুলাটা কি? v এর ভ্যালু -dm ডিভাইডেড বাই r। এখানে r যদি ইনফিনিটির দিকে যায় তার মানে v এর ভ্যালু 0 এর দিকে যাবে। জাস্ট সিম্পলি ম্যাথ একটু। v এর ভ্যালু 0 হবে। এবার মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশনটা কি? e এর ভ্যালু gm ডিভাইড বাই r স্কয়ার। এখানে ইনফিনিটির উপর স্কয়ার মানে ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0। তার মানে এটাও কি 0 এর দিকে যাবে। এখানে বোঝার বিষয় হচ্ছে 1 বাই ইনফিনিটি এই ভ্যালুটা 0 এর দিকে মুভ করে। যদি ইনফিনিটি যদি ইনফিনিটির দিকে মুভ করে 1 বাই r স্কয়ার বা 1 বাই ইনফিনিটি 0 এর দিকে মুভ করবে 1 বাই r। এটা পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় কোনো বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির মান চন্দ্রপৃষ্ঠে স্থিতিশক্তির মানের সমান হবে? ধরে নাও পৃথিবীর ভর, চাঁদের ভর 100। এখন পৃথিবীর পৃষ্ঠ হতে h উচ্চতায়, ধরলাম হচ্ছে উচ্চতাটা যেটা এটা হচ্ছে h। ঠিক আছে? h উচ্চতায় মহাকর্ষীয় স্থিতিশক্তির মান কত? মাইনাস g পৃথিবীর ভর ডিভাইডেড বাই r প্লাস h। আর কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে? আর হচ্ছে স্মল r দেয়া আছে। এখানে স্মল r দিলাম। পৃথিবীর ব্যাসার্ধ। এটা হচ্ছে কার সমান হবে? চন্দ্রপৃষ্ঠের স্থিতিশক্তির সমান হবে। চন্দ্রপৃষ্ঠে কিন্তু বলছে। তার মানে এটা হবে মাইনাস g m of মুন ডিভাইডেড বাই চন্দ্রপৃষ্ঠের ব্যাসার্ধ যেটা এটা বললাম স্মল r প্রাইম। মাইনাস ডি বাদ। এখন বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের ৮১ গুণ। তার মানে m of e এটা সিম্পলি ৮১ চলে আসবে ডিভাইডেড বাই r প্লাস h ইজ ইকুয়ালস টু 1 থাকবে। আর চন্দ্রের যে ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ। এখানে উল্টা বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের ৪ গুণ। কারণ চাঁদ পৃথিবীর 1/4 হবে। এখানে r/4 চলে আসবে। আমি যদি r টাকে ওই পাশে নেই আর ৮১ টাকে এই পাশে আনি তাহলে আমার ইকুয়েশনে দেখতে এরকম আসতেছে r ডিভাইড বাই r প্লাস h ইজ ইকুয়ালস টু উপরে যাবে 4 আর নিচে যাবে 81। আমি ইকুয়েশনটাকে সিম্পলি উল্টাই দেই। r প্লাস h ডিভাইড বাই r 81 ডিভাইড বাই 4। এখন যদি r দিয়ে ডিভাইড করে দেই 1 প্লাস h বাই r ইজ ইকুয়ালস টু 81 ডিভাইড বাই 4 এন্ড h বাই r আসবে। আমি যদি 1 ওই পাশে নেই তাহলে 1 হবে বিয়োগ 1 যদি বিয়োগ দেই আসবে হচ্ছে 77 ডিভাইড বাই 4। এখান থেকে আমার h যেটা এটা চলে আসবে 77 ডিভাইড বাই 4 ইন্টু r। আর r কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এখানে বসায় দিলে ক্যালকুলেশন করলে h এর ভ্যালু চলে আসবে 123.2 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি ভর এবং 6.1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গ্রহের পৃষ্ঠ হতে 2 কেজি ভরের একটি বস্তুকে মহাশূন্যে পাঠানোর জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রয়োজনীয় শক্তি বললাম E। E সমান হবে কি? G mm ডিভাইডেড বাই R। এর ভ্যালু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ক্যাপিটাল M বা গ্রহের ভর 5 ইন্টু 10 টু দি পাওয়ার 24। বস্তুর ভর 2 কেজি ডিভাইডেড বাই R। আর হচ্ছে ব্যাসার্ধ 6.1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এখান থেকে E চলে আসবে 109.3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এক ব্যক্তি ভূপৃষ্ঠে 1.3 মিটার উচ্চতা লাফাতে পারে। পৃথিবীর গড় ঘনত্বের সমান ঘনত্বের কোন গ্রহের ব্যাসার্ধ কত হলে ওই গ্রহ থেকে ব্যক্তিটি কেবলমাত্র লাফ দিয়ে সেটির অভিকর্ষ বলের বাইরে যেতে পারবে? ঠিক আছে? এখন আমরা বের করব প্রথমে পৃথিবীতে 1.3 মিটার উঠতে ব্যক্তিটার কতটুকু এনার্জি দরকার হয়। ওই এনার্জি দিয়েই অন্য যে আননোন একটা গ্রহ আছে ওই গ্রহের বাইরে চলে যেতে পারবে।
এই শর্তে। তার মানে ওই গ্রহের অভিকর্ষ ক্ষেত্রের বাইরে যাবে বা অভিকর্ষ বিভব শক্তির পরিমাণ এনার্জি আমাদের পৃথিবীতে 1.3 মিটার লাফাতে যে পরিমাণ এনার্জি লাগে ওইটার সমান হবে। তাহলে আমাদের ১ম এ 1.3 মিটার উঠতে যে পরিমাণ যেটা হচ্ছে W1 ধরে নিলাম। আমরা কি জানি M, G, H। H হচ্ছে 1.3, M হচ্ছে ব্যক্তির ভর, G হচ্ছে গ্র্যাভিটি, M। G কে কি লিখা যায়? G, M। এখানে ক্যাপিটাল M কি? ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর ডিভাইড বাই R স্কয়ার। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ইনটু H। M, G ডিভাইড বাই R স্কয়ার আমি একপাশে রাখলাম। আর পৃথিবীর ভরকে লেখা যায় পৃথিবীর আয়তন 4/3 পাই R কিউব ইনটু পৃথিবীর ঘনত্ব। এটাকে বলা হচ্ছে রো ইনটু H। এখন R স্কয়ার দিয়ে R কিউব কেটে কাটলে জাস্ট R থাকবে। আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এরকম আসে ফর্মুলাটা 4/3 পাই রো G R H ইনটু স্মল m। এখানে R কি? R হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং H কি? H হচ্ছে 1.3 মিটার। আবার ওই যে আননোন গ্রহ আছে যেটার ব্যাসার্ধ আমি জানি না। ওইটা থেকে ইনফাইনাইট দূরত্বে যাওয়া মানে কি? ইনফাইনাইট দূরত্বে গেলে আমাদের W2 পরিমাণ এনার্জি লাগবে। এই এনার্জিটার পরিমাণ কি? G M M ডিভাইডেড বাই R। এটা কি? মহাকর্ষীয় বিভব শক্তি কিন্তু। R থেকে ইনফাইনাইট দূরত্বে যাইতে এই পরিমাণ বিভব শক্তি আমাদের দেওয়া লাগবে। এই শক্তিটা কার সমান হবে? W1 এর সমান হবে। এখন জাস্ট আমরা একটু সিম্পলিফাই করি। G M ডিভাইডেড বাই আর R আচ্ছা এখানে M প্রাইম বলি যেহেতু ওইটার ভর জানি না। এখন M প্রাইম কি? ওই গ্রহের ভর। ওই গ্রহের ভরকে কি বলা যায়? 4/3 পাই R প্রাইম কিউব। এটা হচ্ছে ওই গ্রহের আয়তন ইনটু ওই গ্রহের ঘনত্ব। ওই গ্রহের ঘনত্ব আর পৃথিবীর ঘনত্ব কিন্তু সেইম। তার মানে হচ্ছে রো, ঠিক আছে? এখন জাস্ট আমরা যদি একটু সিম্পলিফাই করি 4/3 পাই রো জি আর প্রাইম স্কয়ার ইনটু তার মানে যদি পৃথিবীতে 1.3 মিটার উঠতে এই W1 পরিমাণ এনার্জি লাগে, ওই গ্রহে এই এনার্জি দিয়ে কি মহাকর্ষীয় বিভব শক্তি সে পার করতে পারবে। তার মানে শর্ত মতে আমি বলতে পারি W1 আর W2 সমান। W1 আর W2 যদি সমান হয়, W1 কি ছিল? 4/3 পাই রো জি M টাকে আমি একপাশে রাখলাম আর RH কে আরেক পাশে নিলাম। 4/3 পাই রো জি M টাকে একপাশে রাখলাম ইনটু R প্রাইম স্কয়ার। এখন দেখো এই যে এই পোরশনটা পুরোটা কাটা যাবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি R প্রাইম ইজ ইকুয়ালস টু রুট ওভার RH। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের R প্রাইম চলে আসবে। R প্রাইম হচ্ছে ওই আননোন প্ল্যানেটের ব্যাসার্ধ। R কি ছিল? R হচ্ছে ৬৪০০ কিলোমিটার এবং H হচ্ছে 1.3 মিটার। চলে আসবে 2884 2884.44 মিটার। M ভরের একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে R ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। দেখা যায় উপগ্রহটির কৌণিক ভরবেগ L সমান এত। আচ্ছা আমরা জানি L সমান কি? কৌণিক ভরবেগ হচ্ছে M V R, আর হচ্ছে পৃথিবী ওই যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ এখানে R ই দেয়া আছে। তাহলে M V কে লেখা যায় রুট ওভার G ওই গ্রহের ভরকে বলা হচ্ছে M ডিভাইডেড বাই R আর রুটের বাইরে হচ্ছে R M রুট ওভার GM বাই R। আমি যদি বাইরের আরটাকে রুটের ভিতরে নিই তাহলে স্কয়ার চলে আসবে। স্কয়ার আর কাটা যাবে জাস্ট সিম্পলি GM আর থাকবে। সুতরাং L is equals to M root over GM থেকে প্রমাণিত। পৃথিবীর গড় ঘনত্ব D হলে দেখা হচ্ছে G is proportional to D। আমরা জানি G is equals to GM divided by R square G by R square। M কি? M হচ্ছে পৃথিবীর ভর। তার মানে 4/3 পাই R কিউব ইনটু পৃথিবীর ঘনত্ব এখানে D বলে দিছে D। আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের G সমান থাকবে 4/3 পাই রো G R ইনটু D। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি কনস্ট্যান্ট ধরি তাহলে বাকি পোরশনগুলো এমনিতে কনস্ট্যান্ট। এখান থেকে বলা যায় G is equals to something constant into D। তার মানে গ্র্যাভিটি যেটা এটা হচ্ছে আসলে ডেনসিটির সমানুপাতিক।
পৃথিবীর পৃষ্ঠ হতে 400 কিলোমিটার ঊর্ধ্বে একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। ওই উপগ্রহের বেগ এবং আবর্তনকাল। প্রথমে বেগ, তারপর হচ্ছে আবর্তনকাল বা টাইম পিরিয়ড বের করি। তাহলে আমরা জানি বেগ ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ। জি 9.80, আর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার ডিভাইড বাই আর প্লাস এইচ। 6400 কিলোমিটার সাথে 400 কিলোমিটার অ্যাড হবে ইন্টু 10⁻³ এখান থেকে ক্যালকুলেশন করলে ভেলোসিটি চলে আসবে 7683.13 মিটার পার সেকেন্ড। তারপর বলছে হচ্ছে আবর্তনকাল বের করতে। আমরা জানি আবর্তনকাল টি ইজ ইকুয়ালস টু রুট ওভার 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জি এম। বাট এখানে যেহেতু পৃথিবীর ভর নিয়ে কিছু বলা নাই, তার মানে এটাকে এভাবে লেখা যায় 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি আর স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলো বসাবো 4 3.14 স্কোয়ার আর হচ্ছে 6400 কিলোমিটার প্লাস এইচ হচ্ছে 400 কিলোমিটার। এটাকে মিটার নিলে 10⁻³ দিয়ে গুণ করা লাগবে। এটার উপর পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই জি এর ভ্যালু 9.8 ইন্টু আর স্কোয়ার 6400 ইন্টু 10⁻³ স্কোয়ার। এখান থেকে টাইম পিরিয়ড ক্যালকুলেশন করলে চলে আসবে 5560.97 সেকেন্ড। উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় একবার আবর্তন করে এর ব্যাস 14 ইন্টু 10⁻⁴ মিটার। এখানে ব্যাস বলে দিয়ে আছে, তার মানে ব্যাসার্ধ হবে 7 ইন্টু 10⁻⁴। 10⁻⁴ কেজি ভর বিশিষ্ট একটি নভোযান উপগ্রহটিকে অবতরণ করলে উপগ্রহের নিজ কক্ষের ঘূর্ণনের কারণে নভোযানের ওজন কত হ্রাস পাবে? তাহলে আমরা জানি ডেল ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর এম 10⁻⁴। ওমেগা হচ্ছে টোয়াইস পাই বাই টি, টোয়াইস পাই পাই এর ভ্যালু 3.1416 ডিভাইড বাই টি বা টাইম পিরিয়ড। 10 ঘন্টায় একবার আবর্তন করে, তার মানে 10 ইন্টু 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড ওমেগা স্কোয়ার। আর ব্যাসার্ধ কত দেয়? ব্যাসার্ধ হচ্ছে 7 ইন্টু 10⁻⁴ মিটার। এখান থেকে ক্যালকুলেশন করলে ওজন যতটুকু হ্রাস পাবে এই ভ্যালুটা চলে আসবে 21.32 নিউটন। 21.32 নিউটন। ভূস্থির উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ হতে 4 উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে 2 উচ্চতায় অপর একটি উপগ্রহ আবর্তনকাল বের করো। ভূস্থির উপগ্রহ, তার মানে এর আবর্তনকাল হচ্ছে 24 আওয়ার্স। ঠিক আছে? পৃথিবীর পৃষ্ঠ হতে 4 উচ্চতায়, তাহলে কেন্দ্র থেকে কত হবে? কেন্দ্র থেকে হবে কিন্তু 5 পরেরটাও বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 2 বাট কেন্দ্র থেকে কত হবে? 3 হবে। তাহলে আমরা জানি T1 স্কোয়ার ডিভাইড বাই T2 স্কোয়ার সমান R1 কিউব ডিভাইড বাই R2 কিউব। T1 প্রথম হচ্ছে 24 ঘন্টা দেয়া আছে যেহেতু ভূস্থির। T2 আমরা বের করব R1, কিন্তু বলছি পৃষ্ঠ থেকে 4 তার মানে কেন্দ্র থেকে কত হবে? 5 পৃষ্ঠ থেকে 2 বাট কেন্দ্র থেকে কত হবে? 3 এখান থেকে আর স্কোয়ার কাটা যাবে। ক্যালকুলেশন করলে T2 এর ভ্যালু চলে আসবে 14.4 আওয়ার্স। 14.4 আওয়ার্স। কোনো এক উচ্চতা যেখানে অভিকর্ষ ত্বরণের মান 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে একটি উপগ্রহের বেগ 8 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে নির্ণয় করো। আমরা জানি পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ জি, উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এইচ হলে ফর্মুলাটা হচ্ছে আর প্লাস এইচ অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 9.8 ডিভাইড বাই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে 8। এই যে স্কোয়ার এই পাশে আসলে আসবে রুট ইজ ইকুয়ালস টু আর দিয়ে ডিভাইড করলে চলে আসবে 1 প্লাস এইচ ডিভাইড বাই আর। এখান থেকে আমি বলতে পারি এইচ বাই আর ইজ ইকুয়ালস টু রুট ওভার 9.8 ডিভাইড বাই 8 মাইনাস 1।
তাহলে আমি h বলতে পারি root over 9.8/8 minus 1 into r, r এর ভ্যালু 6.4 into 10 to the power 6। এখান থেকে h চলে আসবে 2.78 into 10 to the power 5 মিটার। সে কেজি ওজনের, আচ্ছা এটা ওজনের না, এটা ভরের হবে। ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি ২৪ ঘন্টায় ২ বার একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে? এখন এটা মাথায় আসলে অনেক সময় অনেকের মাথায় আসতে পারে যে এখানে মেবি পর্যায়কাল ১২ ঘন্টা হবে। বাট আসলে কিন্তু ১২ ঘন্টা না। আমি যদি জিনিসটা একটু এভাবে বুঝাই, ধরো এই যে পয়েন্ট, ঠিক আছে? এখানে একটা গ্রহ আছে। এইখানে ধরো তুমি একটা মার্ক করে দিয়েছো। ধরো এখানে একটা মার্ক করে দিয়ে গেছো, এরকম। এখন এখান থেকে যাত্রা শুরু করছে, এ কিন্তু দেখে ফেলছে এটাকে। এখান থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে এখানে আসলে, তাহলে কিন্তু দেখবে তাহলে টোটাল কয়বার দেখছে? ১ম এ কিন্তু একবার দেখে গেছিল। তারপর আবার ঘুরে এখানে আসার পরে আবার দেখছে। তার মানে ২ বার দেখছে। বাট পর্যায় কয়টা কমপ্লিট হইছে? ১ টা। তার মানে একটা পর্যায়ের ভিতরে একটা পয়েন্টকে যদি তুমি কনসিডার করো তাহলে কয়বার দেখা যায়? ২ বার, বা একটা পয়েন্টকে ২ বার পাস করে। তার মানে এখানে পর্যায়কাল হচ্ছে ২৪ ঘন্টা, বা ভূ-স্থির উপগ্রহ বলে দেয়া। বোঝা গেছে এটা? এই তো ঠিক আছে। আ কৃত্রিম পর্যবেক্ষণ করতে পৃথিবীর ব্যাসার্ধ কত উচ্চতায়? h এর ভ্যালু বের করা লাগবে। আমরা জানি t স্কয়ার is equals to 4 pi square r plus h whole cube divided by gm। তাহলে এখান থেকে আমি যদি h ক্যালকুলেশন করতে চাই, h সমান t স্কয়ার gm divided by 4 pi square to the power 1/3 minus r। h is equals to, যেহেতু 24 ঘন্টা বা 86,400 স্কয়ার, g এর ভ্যালু 6.67 into 10 to the power minus 11, এবং m হচ্ছে 6 into 10 to the power 21 টন। এটা যদি আমি 6 into এটিতে নেই, 1000 দিয়ে গুণ করা লাগবে, 10 to the power 24 চলে আসবে, ডিভাইডেড বাই 4 pi স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। r এর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার, 10 to the power 3। তার মানে h এর ভ্যালু চলে আসবে এখান থেকে 35.89 into 10 to the power 6 মিটার। একটি উপগ্রহ পৃথিবীকে 90 মিনিটে একবার বৃত্তাকার পথে পরিভ্রমণ করে পৃথিবী পৃষ্ঠ হতে উপগ্রহটির উচ্চতা বের করো। আমরা জানি উচ্চতা h is equals to t স্কয়ার gm divided by 4 pi square to the power 1/3 minus r। যেহেতু 90 মিনিট, ১ মিনিটে ৬০ সেকেন্ড, t স্কয়ার, j এর ভ্যালু 6.67 into 10 to the power minus 11, m এর ভ্যালু পৃথিবীর ভর 10 to the power 24 divided by 4 into 3.1416 square to the power 1/3 minus r। r এর ভ্যালু হচ্ছে 6.4 into 10 to the power 6 মিটার। এখান থেকে ক্যালকুলেশন করলে h চলে আসবে 95.76 into 10 to the power 6 মিটার। একটি উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থেকে পৃথিবীকে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। উপগ্রহটিকে কত গতিবেগ প্রদান করলে সেটি পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে মহাশূন্যে বিলীন হবে? মানে আমাদের মুক্তিবেগ যেটা আছে ওইটাতে নিক্ষেপ করা লাগবে। √2 gr, √2, j এর ভ্যালু 9.8 এবং r 6.5 into 10 to the power 5। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের VE চলে আসবে 3569.31 মিটার পার সেকেন্ড। পৃথিবীর পৃষ্ঠ হতে ৪,০০০ কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করছে। ওই উপগ্রহের বেগ নির্ণয় করো। বেগ v is equals to √gm divided by r plus h, √g এর ভ্যালু 6.67 into 10 to the power minus 11, যেহেতু পৃথিবী বলছে, পৃথিবীর ভর 6 into 10 to the power 24 divided by r। পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার আর উচ্চতা হচ্ছে ৪,০০০ কিলোমিটার।
ইন্টু 10⁻³ এখান থেকে ক্যালকুলেশন করলে ভি চলে আসবে 6203.28 মিটার পার সেকেন্ড। ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে একটি রকেটকে 5 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে নিক্ষেপ করা হলো। রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করো। রকেটকে যদি আমরা গতিশক্তি ক্যালকুলেশন করি হাফ এম ভি স্কোয়ার, এই পরিমাণ গতিশক্তি রকেটকে প্রদান করা হয়েছে। এর ফলে মহাকর্ষীয় বিভব শক্তি কতটুকু পাবে? এটা হচ্ছে এরকম জি এম এম। প্রথমে ছিল 1/r উচ্চতায়, পরে কি h উচ্চতা যাবে 1/r প্লাস h। কনসিডার করলাম হচ্ছে এটা। সর্বোচ্চ কি মহাকর্ষীয় বিভব শক্তি এতটুকু পাইতে পারে, আর এই শক্তিটা পাবে গতিশক্তি থেকে। এম বাদ যাবে, হাফ ভি স্কোয়ার। ভি এর ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড, জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻⁻11, যেহেতু পৃথিবী 6 ইন্টু 10⁻24, 1/6.4 ইন্টু 10⁻6 মাইনাস 1/6.4 ইন্টু 10⁻6 প্লাস h। পুরো ইকুয়েশনে জাস্ট h আননোন, h কে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, বসালে ভ্যালু চলে আসবে 1.59 ইন্টু 10⁻6 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। ভারতের টাটা কোম্পানির শ্রমিকগণ কয়লা উত্তোলনের জন্য এক খনিতে নামলে সবাই বেশ হালকা অনুভব করে। এই তথ্য কোম্পানির ইঞ্জিনিয়ারকে জানালে তথ্যটি কতটা সঠিক তা যাচাইয়ের জন্য একটি সার্ভে করেন, যেখানে পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 কেজি এবং মহাকর্ষ ধ্রুবক এর মান 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ব্যবহার করেন। খনির ভেতর যে গভীরতায় গিয়ে শ্রমিকেরা নিজেদের ওজনের 50% অনুভব করেন তা নির্ণয় করো। ওজন অভিকর্ষের সমানুপাতিক, তার মানে যেই উচ্চতায় 50% অভিকর্ষ কাজ করবে, ওই যে গভীরতায় 50% অভিকর্ষ কাজ করবে ওই গভীরতাটা আমাদের বের করা লাগবে। আমরা জানি গভীরতায় যদি অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হয়, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি ডিভাইড বাই আর। ডি কি? ডি এর পরিচয় হচ্ছে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। জি প্রাইম কত হবে? 50%। তার মানে হবে জি বাই 2 ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। জি জি কাটা যাবে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ডি চলে আসবে আর বাই 2। তার মানে ব্যাসার্ধের অর্ধেক পরিমাণ গভীরতায় যদি আমরা যাই তাহলে 50% ওজন অনুভব করবেন। খনির ভেতর সম্পূর্ণ ওজনহীনতা অনুভব করা সম্ভব কিনা? সম্পূর্ণ ওজনহীনতা মানে কি? ওইখানে কোনো গ্র্যাভিটি কাজ করবে না। তাহলে আমরা জানি জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর। সরি, এটা ডি দেই, ডি ডিভাইড বাই আর। যদি গ্র্যাভিটি কাজ না করে জি প্রাইমের ভ্যালু কত হবে? জি প্রাইমের ভ্যালু হবে 0। 0 তখনই হবে যখন ডি আর আর কি সমান হবে। এখান থেকে আমি বলতে পারি ডি আর আর যদি সমান হয় তখন আমাদের গ্র্যাভিটি 0 হয়ে যাবে বা বস্তু ওজনহীন অনুভব করবে। জিনিসটা কখন হবে? যখন ওই যে খনিটা পৃথিবীর কেন্দ্রে থাকবে। যেমন এখানে বলছে তুমি একটা খনিতে নামছো, তার মানে খনিটা যদি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হয় তাহলে ওই খনির লোকজন কোনো 20 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় তোলে, তার মধ্যে 3.6 ইন্টু 10⁻9 জুল গতিশক্তি সঞ্চারিত করা হলো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 6 ইন্টু 10⁻24 কেজি এবং 6.4 ইন্টু 10⁻6 মিটার। যে এর ভ্যালু দেওয়া আছে এবং গ্র্যাভিটি দেওয়া আছে। উপগ্রহটি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে তা বের করা লাগবে। ধরলাম হচ্ছে উপগ্রহ ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় আছে। তাহলে h উচ্চতায় v সমান কি? v হচ্ছে রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ। এটা হচ্ছে এইচ উচ্চতায় ভেলোসিটি। তাহলে আমরা জানি গতিশক্তি কতটুকু দিয়েছে? 3.6। আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তার মানে স্কোয়ার করলে চলে আসবে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ। এবং এই গতিশক্তির ভ্যালু 3.6 ইন্টু 10⁻9 জুল। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে এর ভ্যালু 6.6 ইন্টু 10⁻−11, এম হচ্ছে পৃথিবীর ভর, 6 ইন্টু 10⁻
24, স্মল m হচ্ছে বস্তুর ভর 120 কেজি, ডিভাইডেড বাই 2 ইন্টু r প্লাস h, r হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, h আমরা বের করব, আর এই ভ্যালুটা হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এর সমান। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের h চলে আসবে 7.5 272 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে যে সঞ্চারিত গতিশক্তি উপগ্রহটিকে বহির্বিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত নয়। এখন আমাদের লাগবে যে বহির্বিশ্বে পাঠানোর জন্য কতটুকু শক্তি দরকার হয়। ধরলাম হচ্ছে W, বহির্বিশ্বে পাঠানোর জন্য যে শক্তি দরকার হয় ধরলাম হচ্ছে E, ঠিক আছে? E হচ্ছে G/mm ডিভাইডেড বাই R, G এর ভ্যালু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, m 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 এবং স্মল m হচ্ছে 120 কেজি, ডিভাইডেড বাই R হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখান থেকে ক্যালকুলেটর ভ্যালুগুলো বসালে চলে আসবে 7.506 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। তার মানে এই পরিমাণ এনার্জি দিলে আমাদের বস্তুটা কি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে বা উপগ্রহ পরিণত হবে। আমাদের এনার্জি দেওয়া হয়েছিল 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। অবশ্যই এটা কি আমাদের গিভেন এনার্জি থেকে, সরি, এটা এই এনার্জিটা কি গিভেন এনার্জি চেয়ে বেশি। আমরা বেশি পরিমাণ এনার্জি দিলে বাইরে চলে যাবে, যেহেতু কম পরিমাণ এনার্জি দিছি তাহলে বাইরে যাবে না বা এটা পর্যাপ্ত। একটি সুউচ্চ অফিস বিল্ডিং এ আরোহী সহ সর্বোচ্চ 400 কেজি ভরের ক্ষমতা সম্পন্ন একটি লিফট 2 তলা হতে 7 তলার মধ্যে ওঠানামা করে। বিল্ডিংটির প্রতিটি ফ্লোরের উচ্চতা 3 মিটার। উক্ত অফিসের একজনের ভর 45 কেজি এবং তিনি একদিন লিফটটিতে চড়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ওঠানামার সময় ওয়েট মেশিনে তার ওজন পরিমাপ করলে এক্ষেত্রে সর্বোচ্চ অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। লিফটটিকে 2 তলা থেকে 7 তলায় 2 মিটার পার সেকেন্ড সমবেগে ওঠাতে সর্বনিম্ন কত অশ্ব ক্ষমতার মোটর প্রয়োজন? আমরা জানি P ইজ ইকুয়ালস টু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, যেটা এটা হচ্ছে F ইন্টু বেগ ভেলোসিটি। এখানে যেহেতু সর্বনিম্ন বলছে, জাস্ট লিফটের ভরটা বসাবো। লিফটটা জাস্ট লিফটটা কি লিফটটাকে নিয়ে সর্বনিম্ন ভরে উঠতে পারবে, বাট এর মধ্যে যখন আরেকজন এসে বসবে তাহলে কিন্তু লিফটের ভর বেড়ে যাবে। আর F সমান কি জানি আমরা mg, যদি ভর বেড়ে যায় পাওয়ার বেশি দেওয়া লাগবে। সর্বনিম্ন কখন হবে? যখন এই m এর জায়গায় আমরা জাস্ট লিফটের ভরটা বসাবো। লিফটের ভর হচ্ছে 400, g এর ভ্যালু 9.8 এবং v হচ্ছে 2। এটা আসবে হচ্ছে আমাদের ওয়াটে, বাট আমাদের লাগবে কিসে? লাগবে হচ্ছে অশ্ব ক্ষমতায়। অশ্ব ক্ষমতায় নিতে গেলে কি করা লাগে? 746 দিয়ে ভাগ করা লাগে, 746। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের p চলে আসবে 10.5 এইচপি, 10.5 এইচপি। তো ব্যক্তির ওজন ওয়েট মেশিনের সাহায্যে সেদিন সঠিকভাবে নির্ণয় করা গেল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন ধরো প্রথম ক্ষেত্রে, ধরলাম হচ্ছে প্রথম ক্ষেত্র লিফটটি উঠতেছে ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী। ধরো এটা হচ্ছে একটা লিফট, এখানে একজন লোক দাঁড়ায় আছে এবং লিফট হচ্ছে এ ত্বরণে ঊর্ধ্বগামী। এ ত্বরণে যদি ঊর্ধ্বগামী হয় আর বস্তুটাকে কি করবে? নিচের দিকে mg বলে টানবে, ঠিক আছে? mg বলে টানবে। এবারে আপাত ওজন যেটা হবে এটা হচ্ছে mg প্লাস a। আপাত ওজন যেটা হবে এটা হচ্ছে mg প্লাস a। m এর ভ্যালু হচ্ছে 45 কেজি, j এর ভ্যালু 9.8 এবং a হচ্ছে 2। এখান থেকে আপাত ওজন, আচ্ছা এটা W1 বলি, W1 চলে আসবে 531 নিউটন, 531 নিউটন। এবার যদি নিম্নগামী হয়, নিম্নগামী W2 হবে m g মাইনাস a। সিচুয়েশনটা কিরকম হচ্ছে? এটা ধরো লিফট, এখানে একটা বস্তু আছে, তার এটা এ ধরনের নিচেগামী এবং নিচের দিকে mg বলে টানতেছে, m g মাইনাস a। m এর ভ্যালু হচ্ছে 45 ইন্টু j এর ভ্যালু হচ্ছে 9.8 মাইনাস 2। এখান থেকে ক্যালকুলেশন করলে W2 আসবে 351 নিউটন, 351 নিউটন। মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ ও ভর যথাক্রমে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার এবং 4 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি।
মহাকর্ষীয় ধ্রুবক G is equals to 6.675 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুটি 8টি সমান খণ্ডে বিভক্ত হলো। মহাজাগতিক বস্তুর পৃষ্ঠে মহাকর্ষণজনিত ত্বরণ নির্ণয় করো। তাহলে আমরা জানি ত্বরণ G is equals to Gm by R square 6.672 into 10 to the power minus 11 এবং m হচ্ছে ভর 4 into 10 to the power 24 divided by R square। আর হচ্ছে ব্যাসার্ধ 3.2 into 10 to the power 6 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে ত্বরণ চলে আসবে 26.06 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুটির মুক্তিবেগের 1/8 হবে কিনা তা সমান খণ্ডে বিভক্ত করা হয়েছে। প্রথম যে বস্তুটা ছিল, বস্তুর আয়তন ছিল 4/3 পাই আর কিউব, এটাকে সমান 8টা খণ্ডে বিভক্ত করেছে। তাহলে 8টা খণ্ডের আয়তন হবে 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে, এখান থেকে 4/3 পাই বাদ 8 নিচে আসলে চলে আসবে আর কিউব বাই 8 আর স্মল আর কিউবের ভ্যালু আর কিউব বাই 8, তাহলে আর এর ভ্যালু আসবে ক্যাপিটাল আর ডিভাইড বাই 2। মানে ছোট ছোট 8টা খণ্ডে যে বিভক্ত করা হয়েছে, ওই 8টা খণ্ডের প্রত্যেকটার ব্যাসার্ধ হবে বড়টার ব্যাসার্ধের অর্ধেক। এখন আমাদের বের করা লাগবে যে দুইটার মধ্যে যে মুক্তিবেগের অনুপাতগুলো। প্রথমে মুক্তিবেগ ধরলাম v, পরে মুক্তিবেগ ধরলাম হচ্ছে v প্রাইম। মুক্তিবেগ কি? √2gm ডিভাইডেড বাই r। তার মানে মুক্তিবেগ হচ্ছে ভরের সমানুপাতিক এবং ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে r প্রাইম ডিভাইডেড বাই r। প্রথমে ভর কতটুকু ছিল? প্রথমে কিন্তু ভর m ছিল, আর m প্রাইমের ভর কি হবে? সমান 8টা খণ্ডে বিভক্ত করা হয়েছে, তার মানে m ডিভাইড বাই 8 হয়ে যাবে ইনটু ব্যাসার্ধ r প্রাইম কত হয়েছে? r ডিভাইড বাই 2। আর এখানে কত? r। যদি কাটাকাটি করি m কাটা যাবে, r কাটা যাবে, 8 উপর যাবে, 2 নিচে আসবে, আমরা সিম্পলি √4 থাকবে। এখান থেকে বলতে পারি v সমান √4 ইনটু v প্রাইম। তার মানে আমি v প্রাইম বলতে পারি v ডিভাইড বাই 2। 1/8 হবে না, মুক্তিবেগ কত হবে? অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। 1/8 হবে কি? উত্তর হবে না। কত হবে? অর্ধেক হয়ে যাবে। 2 মিটার বাহু বিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের O, আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে B, ও বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখা আছে। ABCD বিন্দুতে 4 এবং 4টি ভরের বস্তু রাখা আছে। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। এখন দেখো, আমরা যদি এটাকে এভাবে কানেক্ট করলে একটা সমকোণী ত্রিভুজ পাইতেছি। এটা হচ্ছে 2 মিটার, লম্ব 2 মিটার, বাহু 2 মিটার। তার মানে পুরোটার দৈর্ঘ্য আসবে 2√2 মিটার। 2 আচ্ছা আমি বলি, পুরোটার দৈর্ঘ্য আসবে এই যে BD এর দৈর্ঘ্য আসবে 2√2 মিটার। আমার দরকার কি? OD বা OA, OB এগুলো দরকার। তার মানে এটার সিম্পলি অর্ধেকটা চলে আসবে। তার মানে আমি বলতে পারি OD আর OB সমান, আর এই ভ্যালুটা কি? OC এর সমান, আবার এই ভ্যালুটা O এর সমান, এবং এই ভ্যালুটা হচ্ছে BD এর অর্ধেক বা √2। জাস্ট এটা মনে রাখলে হবে। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব বলা হচ্ছে V, এটা হচ্ছে -G ডিভাইডেড বাই R। কারণ কি? প্রত্যেকটা ভ্যালু কিন্তু সেম। m of A প্লাস m of B প্লাস m of C প্লাস m of D -6.672 into 10 to the power minus 11 divided by R √2 m of A পয়েন্টে দেওয়া আছে 4 কেজি, B পয়েন্টে দেওয়া আছে 4 কেজি, C পয়েন্টে দেওয়া আছে 2, এরপরে 2 কেজি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের V চলে আসবে -5.66 into 10 to the power minus 10 জুল পার কেজি। ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা যাচাই করো। এখন ও পয়েন্টে কি একটা 1 কেজি ভরের বস্তু রাখা আছে। তাহলে B পয়েন্টে যে বস্তুটা আছে একে এদিকে টানবে। এ পয়েন্টে যে বস্তুটা আছে একে এদিকে টানবে। আবার C পয়েন্টে যে বস্তুটা আছে একে নিচের দিকে টানবে। D পয়েন্টে যে বস্তুটা আছে একে নিচের দিকে টানবে। এখন A পয়েন্টে যে বস্তুর ভর এবং B পয়েন্টে যে বস্তুর ভর দুইটাই 4 কেজি। তার মানে O থেকে A এর দিকে যে পরিমাণ টান, O থেকে B এর দিকে কি সেম পরিমাণ টান হবে। এবার D বিন্দুতে যে ভর
সি বিন্দুতে সেম ভর, তার মানে ও থেকে ডি দিকে যে টান ও থেকে সি এর দিকে সেম টান হবে। জাস্ট আমি এটা বলতে চাইতেছি যে এফ ও থেকে এর দিকে যে টান এটা হবে এফ ও থেকে বি এর টানের সমান। ঠিক আছে, এটার ভ্যালুটা হচ্ছে জি, জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻11 এম। এম হচ্ছে একটা হচ্ছে 4 কেজি আর একটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের উপর স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √2, √2 এর উপর স্কয়ার করলে চলে আসবে এতটুকু ভ্যালু। 6.67, সো 1.334, 1.3344 ইন্টু 10⁻10 নিউটন। ঠিক আছে, আবার ও থেকে ডি এর দিকে যে টান ও থেকে সি এর দিকে সেম টান হবে। ও থেকে ডি এর দিকে যে টান এফ, ও থেকে ডি এর দিকে টান এফ, ও থেকে সি এর দিকে সেম টান হবে। এটা হবে জি এম এম ডিভাইড বাই ডি স্কয়ার, √2 স্কয়ার চলে আসবে 6.67 ইন্টু 10⁻11 নিউটন। এখন বোঝার বিষয় হচ্ছে এই যে ও থেকে ওডি বরাবর যে বল কাজ করতেছে, ওবি বরাবর যে বল কাজ করছে, দুইটা কিন্তু অপোজিট দিয়ে কাজ করতেছে, বাট ওবির বলটা বেশি। মানে আলটিমেটলি ওডি অংশটা কাটা যাবে, কাটা গিয়ে ওবি বরাবর যে নেট বল কাজ করবে এফ ওবি বরাবর, এটা কি নেট ফোর্স। নেট ফোর্স কি কাজ করবে এফ ওবি মাইনাস এফ ওবি মাইনাস এফ ওডি, কারণ কি ওবির বলটা বেশি। এই ভ্যালুটা যদি আমরা বের করি 6.67 ইন্টু 10⁻11 নিউটন চলে আসবে। সিমিলারলি ও এ বরাবর যেহেতু বলটা বেশি কাজ করতেছে ও সির তুলনায়, তার মানে ও এ বরাবর নেট বল কাজ করবে এবং এই বলটা হবে এফ ও এ নেট কাজ করবে হচ্ছে এফ ও এ মাইনাস এফ ও সি এবং এই বলটা হবে 6.67 ইন্টু 10⁻11 নিউটন। এখন আরেকটা বিষয় হচ্ছে এটাকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, ঠিক আছে, এটাকে দুটো উপাংশে ভাগ করি, ওবি বরাবর যে বলটা কাজ করতেছে এর একটা উপাংশ কাজ করবে উপরের দিকে, আবার ও এ বরাবর যে বলটা কাজ করতেছে এর একটা উপাংশ কাজ করবে উপরের দিকে, আর ও এ বরাবর যে বল কাজ করছে একটা উপাংশ কাজ করবে ডান দিকে আর একটা কাজ করবে এদিকে। তার মানে এই যে দুইটা উপাংশ পরস্পর কাটা যাবে। ঠিক আছে, এই দুইটা উপাংশ পরস্পর কাটা যাবে, থাকবে কি জাস্ট উপরের দিকে দুইটা উপাংশ। এখন যেহেতু ওবি আর ও এ নেট দুইটাই সমান, আমি দুইটাকে জাস্ট এফ দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, দুইটাকে এফ দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি যদি এখানে একটা ত্রিভুজটা কমপ্লিট করি, এই বিলোড হচ্ছে √2, পুরো হচ্ছে 2, তাহলে এতটুকু কত হবে 1 মিটার। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 45 ডিগ্রি আসবে। 45 যদি আসে এফ এর এই যে উপরের দিকে কি পরিমাণ বল কাজ করবে, উপরের দিকে, উপরের দিকে ক্রিয়ারত বল, ক্রিয়ারত নেট ফোর্স, নেট বল কি কাজ করবে এই এফ এর cos 45 উপাংশ এবং বাম দিকের এফ এর cos 45 উপাংশ, তার মানে দুইটা এফ এরই cos 45 উপাংশ কাজ করবে। এখন আমরা ভ্যালুটা বের করি 2 ইন্টু এফ, এফ এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻11 ইন্টু cos 45 1/√2। এই ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করলে আসবে 9.43 ইন্টু 10⁻11 নিউটন, 9.43 ইন্টু 10⁻11 নিউটন। মানে উপরের দিকে নেট ফোর্স কাজ করতেছে 9.43 ইন্টু 10⁻11 নিউটন। এখন দেখবো নিচের দিকে কি পরিমাণ বল কাজ করছে। নিচের দিকে বস্তুটাকে কি করবে, পৃথিবী টানবে, যেহেতু 1 কেজি ভর, তাহলে নিচের দিকে ওজন কাজ করবে, নিচের দিকে ক্রিয়ারত ওজন সমান mg, m ইন্টু 9.8, তার মানে 9.8 নিউটন। যেহেতু নিচের দিকে ক্রিয়ারত বল mg 9.8, এটার চেয়ে অনেক বড়, কারণ বলটা কি স্থির থাকবে না, স্থির থাকবে না, বলটা নিচের দিকে পড়ে যাবে, নিচের দিকে পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 ইন্টু 10⁻24 কেজি এবং 6400 কিলোমিটার। এর পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, মহাকর্ষীয় দ্রবক 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এর পৃষ্ঠ থেকে একটি উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবীর পৃষ্ঠের ওজনের 80% হবে, 80% হবে। তাহলে আমরা h সমান লিখতে পারি √g বাই g প্রাইম
মাইনাস 1 ইন্টু আর রুট ওভার জি এর ভ্যালু হচ্ছে এটা চলে আসবে 100 ডিভাইড বাই 80 মাইনাস 1 ইন্টু আর এর ভ্যালু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এখানে ক্যালকুলেশন করলে এইচ চলে আসবে 7.55 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার। উদ্দীপকে উৎক্ষেপিত উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ হবে কিনা। চাঁদের মতো উপগ্রহ হওয়ার জন্য কি হওয়া লাগবে, যে কোনো বেগটা মুক্তিবেগের √2 গুণ হওয়া লাগবে, বা আমি যদি বলি মুক্তিবেগের √2 গুণ মানে 7.919 কিলোমিটার পার সেকেন্ড হলে কি ওইটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। এখন জাস্ট এটা ব্যাগটা বের করা হবে। ব্যাগ আমরা সমান কি জানি, √/gm ডিভাইড বাই r প্লাস h √6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 m 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইড বাই r প্লাস h 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস h এর ভ্যালু হচ্ছে 700 কিলোমিটার। ক্যালকুলেশন করলে v চলে আসবে 7.5 কিলোমিটার পার সেকেন্ড। 7.5 কিলোমিটার পার সেকেন্ড, যেহেতু এই ভ্যালুটা 7.919 কিলোমিটার পার সেকেন্ডের সমান নয়, তার মানে বস্তুটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে না। বস্তুটার যেহেতু ভেলোসিটিটা কম, তার মানে একটা উপবৃত্তাকার পথ কমপ্লিট করে আবার মহাকর্ষীয় ধ্রুবক জি ইজ ইকুয়ালস টু জি এর ভ্যালু দেওয়া আছে। মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বললাম জি ইজ ইকুয়ালস টু জি ইজ ইকুয়ালস টু gm ডিভাইড বাই r স্কয়ার। g is equals to 6.67 into 10 to the power minus 11 m। মঙ্গল গ্রহের ভর 6.39 into 10 to the power 23 ডিভাইড বাই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ 3390 into 10 to the power 3 স্কয়ার। ক্যালকুলেশন করলে জি চলে আসবে 3.7098 মিটার পার সেকেন্ড স্কয়ার। দুই গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ সমান হবে কিনা। মুক্তিবেগ সমান হবে কিনা। প্রথমে মঙ্গল গ্রহের যে মুক্তিবেগ সেগুলো হচ্ছে √2g/r। ধরো v1 বললাম, 2 জি এর ভ্যালু পাইছিলাম কত, জি এর ভ্যালু হচ্ছে 3.7098 এবং আর মঙ্গল গ্রহের ব্যাসার্ধ 3390 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখান থেকে ক্যালকুলেশন করলে মঙ্গল গ্রহের জন্য মুক্তিবেগ চলে আসবে 5015.22 5015.22 মিটার পার সেকেন্ড। এখন পৃথিবীর জন্য যদি আমি আগে গ্র্যাভিটি বের করতে চাই, জি প্রাইম gm ডিভাইড বাই r স্কয়ার 10 to the power minus 11 into m 5.97 into 10 to the power 24 divided by r square। আর এর ভ্যালু হচ্ছে 6378 into 10 to the power 3 স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে আসবে 9.791 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা যদি মুক্তিবেগ v2 বের করতে চাই, এটা হচ্ছে √2g প্রাইম ইন্টু r √2 9.791 ইন্টু আর ওইটার ব্যাসার্ধ 6378 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের v2 চলে আসবে 11175 11175.71 মিটার পার সেকেন্ড। তার মানে v1 আর v2 কি দুইটা সমান হবে না, মুক্তিবেগ দুইটা সমান হবে না। এটা হচ্ছে আমার আনসার। পৃথিবী পৃষ্ঠ হতে 400 কিলোমিটার ঊর্ধ্বে একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষ হতে প্রদক্ষিণ করছে। কৃত্রিম উপগ্রহটির ব্যাগ এবং আবর্তনকাল। ব্যাগ ইজ √gm ডিভাইড বাই r প্লাস h √10 to the power minus 11। যেহেতু পৃথিবীর চারদিকে আবর্তন করছে, তার মানে পৃথিবীর ভর ডিভাইড বাই r প্লাস h 6.4 ইন্টু 10 to the power 6
এবং 400 কিলোমিটার উপরে আবর্তন করছে 10⁻³ এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের ব্যাক চলে আসবে 7672.71 72.71 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে আবর্তনকাল, আমরা জানি আবর্তনকাল t √4 π² r+h হোল কিউব ডিভাইডেড বাই gm √4 ইন্টু 3.1416 আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻⁶, সরি এটা ইন্টু হবে, আর h হচ্ছে 400 কিলোমিটার, 400 ইন্টু 10⁻³ হোল কিউব ডিভাইডেড বাই gm 6.67 ইন্টু 10⁻⁻11 6 ইন্টু 10⁻24 এখান থেকে ক্যালকুলেশন করলে টি চলে আসবে 5560.97 সেকেন্ড। পৃথিবী পৃষ্ঠ হতে নিরক্ষরেখার একটি স্থানে উপস্থিত একজন পর্যবেক্ষক উপগ্রহটিকে একটি নির্দিষ্ট সময় ঠিক মাথার উপর দেখতে পেলেন, কত সময় পর তিনি আবার উপগ্রহটিকে দেখতে পাবেন? গাণিতিক বিশ্লেষণ সহ তোমার মতামত দাও। তাহলে আমরা জানি t is equals to √4 π² r+h হোল কিউব ডিভাইড বাই gm, যেহেতু এখানে গ্র্যাভিটি আর বেশিটা দিতে আছে, মানে এই দুইটা দিয়ে ক্যালকুলেশন করা লাগবে আমাদের, r+h হোল কিউব ডিভাইড বাই gr²। যদি ভ্যালুগুলো বসাই, √4 ইন্টু 3.1416 স্কোয়ার 6.4 ইন্টু 10⁻⁶, 400 ইন্টু 10⁻³ হোল কিউব ডিভাইড বাই gr², যের ভ্যালু 9.8 এবং r², 6.4 ইন্টু 10⁻⁶ স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের টি এর ভ্যালু চলে আসবে 5560.97 সেকেন্ড। 6.4 ইন্টু 10⁻⁶ মিটার ব্যাসার্ধের একটি গ্রহ নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে। একজন বিজ্ঞানী গ্রহটির সাথে অভিকর্ষীয় ত্বরণ জি এর সম্পর্ক স্থাপনের জন্য 58 ডিগ্রি উত্তর অক্ষাংশের সাথে একটি স্থানে 80 কেজি ভরের একটি বস্তু রাখলেন। অভিকর্ষীয় ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। উক্ত স্থানে গ্রহটির ঘূর্ণনের বস্তুর রৈখিক বেগ। এখন ধরো গ্রহটা হচ্ছে এরকম কক্ষপথে ঘুরে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের একটা অক্ষাংশ, এটা হচ্ছে ল্যামডা অক্ষাংশ। এখানে যে বস্তুটা, এই বস্তুটা কিভাবে ঘুরবে? এখানে যে বস্তুটা, এটা এখানে একটা বৃত্তাকার পথ কমপ্লিট করে ঘুরবে, এরকম একটা বৃত্তাকার পথ কমপ্লিট করে ঘুরবে। এখন এই যে বস্তুটা, এটার রৈখিক বেগ কিন্তু এই যে বৃত্ত বরাবর হবে, ভিতরে যে বৃত্তটা আঁকাইছি এই বৃত্তটা বরাবর হবে, ঠিক আছে? এই বৃত্তটার বরাবর হবে, আমার যে পৃথিবীটা উপভোগ করতেছে। তার মানে এই যে ছোট বৃত্তের ব্যাসার্ধ, নিচে ভিতরে যে বৃত্তটার ব্যাসার্ধ, এটা আমাদের বের করা লাগবে। যদি ল্যামডা হয় তাহলে আমাদের ছোট বৃত্তের আর সমান কি হবে? বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর cos ল্যামডা হবে। এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা কিন্তু ল্যামডা হবে। আর এই পুরোটা কি আর। যদি আমি সিম্পলি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি, তাহলে এই যে ছোট বৃত্তের ব্যাসার্ধ আর চলে আসবে ক্যাপিটাল আর ইন্টু cos ল্যামডা। তার মানে আমার রৈখিক বেগ v ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? টুয়াইস পাই আর ডিভাইড বাই এর সময়, টুয়াইস পাই আর, আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর ইন্টু cos ল্যামডা ডিভাইড বাই সময়। আমি বলতে পারি p ইজ ইকুয়ালস টু 2, পাই এর ভ্যালু 3.1416 ইন্টু আর, আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻⁶ ইন্টু cos 58 ডিগ্রি, cos 58 ডিগ্রি ডিভাইড বাই কি হচ্ছে একদিন বা 24 ঘন্টা। একদিনে কত জানি? ৮৬,৪০০ সেকেন্ড। তার মানে v এর ভ্যালু চলে আসবে 246.63 মিটার পার সেকেন্ড। স্থানে বস্তুটির ওজন গ্রহটির পৃষ্ঠে বস্তুর ওজনের চেয়ে বেশি হবে নাকি কম হবে? প্রথমে আমাদের গ্রহটির পৃষ্ঠে ওজন বের করা লাগবে। গ্রহটির পৃষ্ঠে ওজন বলা হচ্ছে ডব্লিউ। ডব্লিউ সমান কি আসবে? ডব্লিউ সমান আসবে হচ্ছে
এম ইন্টু জি 9.8 এম ইন্টু জি করলে 784 নিউটন চলে আসবে। আর উক্ত স্থানে ওজন কত হবে? ধরলাম হচ্ছে ডব্লিউ প্রাইম, আমরা জানি ডব্লিউ প্রাইম ইকুয়ালস টু ডব্লিউ মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা ইন্টু এম, সরি ল্যামডা ইন্টু এম, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 784 মাইনাস ওমেগার ভ্যালু হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই টি 86,400 এম, বস্তুর ভর হচ্ছে 80 কেজি ইন্টু আর 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কজ স্কয়ার 58 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেশন করলে ডাব্লিউ প্রাইম চলে আসবে 783.2 783.2 নিউটন। তার মানে ওজন কি হবে? কম হবে। কত কম হবে? আমরা এটা বের করে নেব। 784 মাইনাস 783.2, তার মানে আমার ওজন কম হবে এবং 0.8 নিউটন কম হবে। 0.8 নিউটন কম হবে। 0.5 কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগে নিক্ষেপ করে সেটি মহাশূন্য অন্য একটি গ্রহে পৌঁছায়, যাহার ভর পৃথিবীর ভরের 16 গুণ এবং ব্যাস পৃথিবীর ব্যাসের দ্বারা 8 গুণ। দেবকে উল্লিখিত অন্য গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। অন্য গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বললাম জি প্রাইম, পৃথিবীর পৃষ্ঠে জি। ভরের সমানুপাতিক, তার মানে এম প্রাইম ডিভাইড বাই এম ইন্টু ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক আর ডিভাইড বাই আর প্রাইম স্কয়ার হবে। এম প্রাইম ভর হচ্ছে 16 গুণ, তার মানে এটা হবে 16 ইন্টু ব্যাস হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ, কারণ ব্যাসার্ধ হবে 4 গুণ 1/4 স্কয়ার, এই 4 স্কয়ার 16 কাটা যাবে। তার মানে এখান থেকে বলতে পারি জি প্রাইম আর জি কি সমান হবে, তার মানে ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের সমান বা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরে হচ্ছে উদ্দীপকে উল্লিখিত বস্তুর ভর অর্ধেক হলে ওই বস্তুটি পুনরায় অন্য গ্রহটি হতে মহাশূন্যে নিক্ষেপ করতে প্রয়োজনীয় মুক্তিবেগ ভূপৃষ্ঠের মুক্তিবেগের সমান হবে কি? এখন বললাম ওই যে গ্রহের মুক্তিবেগ, ওই গ্রহের মুক্তিবেগ হচ্ছে ভি প্রাইম, আর পৃথিবী থেকে যে নিক্ষেপ করার জন্য মুক্তিবেগ এটা হচ্ছে ভি, এটা হবে রুট ওভার ভি আসলে এম এর সমানুপাতিক, তার মানে এম প্রাইম ডিভাইড বাই এম কিন্তু ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তার মানে আর ডিভাইড বাই আর প্রাইম। ওই গ্রহের ভর কি ছিল? পৃথিবীর ব্যাসার্ধের ভরের 16 গুণ এবং ব্যাসার্ধ কি ছিল? পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ, তার মানে 1/4 দিয়ে কাটাকাটি করলে চলে আসবে রুট ওভার 4। বলতে পারি ভি প্রাইম সমান আসবে 2 ইন্টু ভি, তার মানে এখান থেকে বলতে পারি ভি আসলে আসবে হচ্ছে হাফ ইন্টু ভি প্রাইম, ঠিক আছে? নিক্ষেপ করে মুক্তিবেগের সমান হবে না, তার মানে যে মুক্তিবেগ দরকার হবে ওই গ্রহ থেকে নিক্ষেপ করতে তা পৃথিবীর মুক্তিবেগের সমান হবে, পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ হবে, ঠিক আছে? সমান হবে কি? হবে না। একটি নক্ষত্রের চারদিকে আবর্তনরত দুটি গ্রহ আর এবং এস এর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 5:7, তার মানে আর অফ আর ডিভাইডেড বাই আর অফ এস, এই ভ্যালুটা দেওয়া আছে 5/7। আর গ্রহের আবর্তনকাল, তার মানে টি অফ আর 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সেকেন্ড হলে এস গ্রহের আবর্তনকাল বের করো। আমরা জানি টি অফ এস স্কোয়ার ডিভাইডেড বাই টি অফ আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর অফ আর ডিভাইডেড বাই আর অফ এস ডিভাইডেড বাই আর অফ এস কিউব ডিভাইডেড বাই আর অফ আর কিউব। আমরা টি অফ এস স্কোয়ার ডিভাইডেড বাই টি অফ আর স্কোয়ার, আর এর আবর্তনকাল হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর অফ আর ডিভাইড বাই আর অফ এস হচ্ছে 5/7, তার মানে আর অফ এস ডিভাইড বাই আর অফ আর হবে 7/5 এবং দুইটার উপরেই কিউব, যেমন আমি হোল কিউব করে দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের টি অফ এস বা এস গ্রহের আবর্তনকাল চলে আসবে 8.282 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সেকেন্ড। বৃহস্পতি 11.9 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, অন্যদিকে পৃথিবী বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। বৃহস্পতি ও পৃথিবী হতে সূর্যের দূরত্বের তুলনা করো, ঠিক আছে? তাহলে বৃহস্পতি হচ্ছে সূর্যের যে দূরত্ব, এটাকে যদি বলি আমি R1 এবং পৃথিবী হতে যে সূর্যের যে দূরত্ব এটা হচ্ছে R2, তার মানে
এর যে কিউব এটা হচ্ছে আমাদের সময়ের বর্গের সমানুপাতিক। ধরুন আমি যদি ভ্যালুটা বসাই, ভ্যালু বসাতে পারি r1 divided by r2 is equals to t1 divided by t2 whole to the power 2 by 3। এখানে ক্যালকুলেশন যদি আমরা করি r1 divided by r2 is equals to t1 11.9 বছর। t1 r1 কি ছিল? r1 ছিল হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তার মানে t1 হবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির যে সময় ওইটা 11.9 divided by 1 to the power 2 by 3। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসবে r1 is equals to 5.21 into r2। এর মিনিংটা হচ্ছে r1 কি ছিল? সূর্য এবং বৃহস্পতির মধ্যবর্তী দূরত্ব এবং r2 ছিল পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব। তার মানে সূর্য এবং বৃহস্পতির মধ্যবর্তী দূরত্ব হবে 5.21 ইন্টু সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। And এটাই হবে আমাদের। সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর আবর্তনকাল যথাক্রমে 223 দিন এবং 365 দিন। শুক্র যেটা ওইটার আবর্তনকাল ধরলাম হচ্ছে t1 এবং পৃথিবী যেটা ওইটার আবর্তনকাল ধরলাম হচ্ছে t2। গ্রহ দুটির কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তার মানে r1 by r2 বের করা লাগবে। r1 divided by r2 বের করা লাগবে। আমরা জানি r1 divided by r2 cube is equals to t1 divided by t2 square। এখান থেকে যদি সিম্পলি r1 divided by r2 বের করতে চাই t1 divided by t2 2 by 3। r1 divided by r2 is equals to t1 223 দিন, t2 365 দিন, পাওয়ার হচ্ছে 2 by 3। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের r1 এবং r2 এর অনুপাত চলে আসবে 0.72 অনুপাত 1। সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ অনুপাত 54:75। তার মানে r1 divided by r2 is equals to 54 divided by 75। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রতে কত দিনে 1 বছর হবে? পৃথিবীতে আমরা কি ধরছিলাম r2, তার মানে এটা হবে আমাদের t2। তাহলে শুক্রতে কত দিনে 1 বছর হবে বা আমাদের t1 is equals to কত এটা বের করা লাগবে। আমরা জানি t1 by t2 square is equals to r1 by r2 cube। আমরা t1 বের করব। t1 কে লেখা যায় r1 by r2 whole to the power 3 by 2 into t2। এখন ভ্যালুগুলো বসিয়ে দিই। t1 is equals to t2 ছিল হচ্ছে পৃথিবীর পর্যায়কাল 365 দিন ইন্টু r1 by r2, r1 by r2 হচ্ছে 54 divided by 75 to the power 3 by 2। এখান থেকে ক্যালকুলেশন করলে t1 চলে আসবে 136.23 136.23 days এবং এটা হচ্ছে আমাদের প্লুটো গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের 40 গুণ। প্লুটোর আবর্তনকাল কত? আচ্ছা, আমরা যদি পৃথিবীর আবর্তনকাল t1 এবং প্লুটোর আবর্তনকাল t2 ধরি, t1 by t2 হোল স্কয়ার সমান কি লেখা যায়? r1 by r2 হোল কিউব। কি ধরেছিলাম? t1 হচ্ছে পৃথিবীর আবর্তনকাল 365 দিন আর t2 হচ্ছে প্লুটোর আবর্তনকাল আমরা বের করব। r1 হচ্ছে t1 কি ধরেছিলাম? পৃথিবীর আবর্তনকাল, তার মানে r1 হবে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। দেখো
প্লুটো গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের 40 গুণ। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব যদি r হয়, প্লুটো কি ছিল? প্লুটো এবং সূর্যের গড় দূরত্ব। এটা কত? পৃথিবীর গড় দূরত্বের 40 গুণ। তার মানে এটা হবে 40 আর পাওয়ার হচ্ছে 3। এখান থেকে আর কাটা যাবে। তার মানে পুরা ইকুয়েশনে জাস্ট T2 আননোন। T2 যদি আমরা ক্যালকুলেশন করি, T2 চলে আসবে 2042.93 দিন। বুধ গ্রহ 44 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 10⁸ কিলোমিটার হলে সূর্য হতে বুধের গড় দূরত্ব কত? তাহলে আমরা জানি r1 divided by r2 whole cube is equals to t1 divided by t2 whole square। r1 হচ্ছে আমরা যেটা বের করব, এটা হচ্ছে সূর্য হতে বুধের গড় দূরত্ব। এটা হচ্ছে r1। তাহলে আমাদের গিভেন আছে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 10⁸ কিলোমিটার। r1 divided by r2 whole cube is equals to t1। t1 হচ্ছে সূর্য এবং সূর্য পৃথিবীর চারপাশে একবার আবর্তন করতে যে সময় লাগে আমরা জানি 1 বছর বা 365 দিন সময়, এবং T2 হচ্ছে 88 দিনে কভার করে, হচ্ছে স্কয়ার। এখান থেকে পড়ে গেছেন জাস্ট R1 আননোন। ক্যালকুলেশন করলে R1 চলে আসবে 3.66 × 10⁻7 3.66 × 10⁻7 কিলোমিটার। বুধ ও শনি গ্রহের আবর্তনকাল যথাক্রমে 0.24 বছর এবং 29.46 বছর। সূর্য থেকে এদের দূরত্ব জ্যোতির্বিদ্যার এককে প্রকাশ করো। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য এবং পৃথিবীর গড় দূরত্ব। সূর্য এবং পৃথিবীর যে গড় দূরত্ব ওই ভ্যালুটা হচ্ছে 1.496 × 10⁻11 মিটার। বুধ এর যে দূরত্ব এটাকে বলা হচ্ছে R1 এবং শনির যে দূরত্ব এটাকে বলা হচ্ছে R2। এখন এগুলা বের করার জন্য আরেকটা বিষয় লাগবে। বুধের যে ভর ওইটা লাগবে এবং শনির যে উম ভর ওইটা লাগবে। ঠিক আছে? এখন আমরা যদি R1 বের করতে চাই, আমরা জানি R1 is equals to T square gm divided by 4 pi square whole to the power 1/3। যেহেতু R1 এটা হবে T1 square gm1। ঠিক আছে? T1 যে বুধের আবর্তন করছে 0.24 বছর। 0.24 বছর এবং 1 বছরে 365 দিন এবং 1 দিনে হচ্ছে 86,400 সেকেন্ড। এটার উপরে স্কয়ার gm। g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক 6.672 × 10⁻11 এবং এখানে বুধের ভর বসানো হবে। বুধের ভর হচ্ছে 3.285 × 10⁻23 3.285 × 10⁻23 divided by 4 pi square 4 pi square to the power 1/3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের R1 বা বুধ গ্রহের যে ব্যাসার্ধের ভ্যালু চলে আসবে 6.2 × 10⁻6 মিটার। 6.2 × 10⁻6 মিটার। এটা হচ্ছে আমাদের মিটারে আসবে, ওটা আমাদের লাগবে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে। এজন্য আমরা এটাই কি করব, 1.496 × 10⁻11 দিয়ে ভাগ দিয়ে দেব। 1.496 × 10⁻11 মিটার দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমাদের যে R1 ওইটা চলে আসবে 4.14 × 10⁻5 14 × 10⁻5 এবং ইউনিট হবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বুধ গ্রহের ব্যাসার্ধ গেল। এখন যদি আমরা R2 বা শনি গ্রহের ব্যাসার্ধ বের করতে চাই, T2 স্কয়ার gm2 divided by 4 pi square whole to the power 1/3। শনি গ্রহের আবর্তনকাল হচ্ছে 29.46 ইয়ার্স এবং 1 ইয়ার্স হচ্ছে 365 দিন। 1 দিনে 86,400 সেকেন্ড ইনটু g 6.672 into 10⁻11 m। শনির ভর 5.68 into 10⁻26 কেজি divided by
4 পাই স্কয়ার। পায়ের ভ্যালু কিন্তু আমরা বসায় দেব। পায়ের ভ্যালু কত? 3.1416 টু দি পাওয়ার 1/3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের R2 আসবে 1.83 into 10 to the power 9 মিটার। 1.83 10 to the power 9 মিটার। বাট আমাদের মিটার অ্যান্সার লাগবে না। লাগবে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই জন্য 1 AU দিয়ে ভাগ দিয়ে দিব। 1.496 into 10 to the power 11 মিটার। ডিভাইড করি, আমাদের R2 বা শনি গ্রহের ব্যাসার্ধ চলে আসবে 0.012 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা একটা অ্যান্সার এবং এটা গোলকের ভর যথাক্রমে 40 কেজি ও 15 কেজি। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিটার হলে পারস্পরিক আকর্ষণ বল কত হবে? আচ্ছা, যেহেতু বলছে আকর্ষণ বল, আমরা জানি F equal to GMM divided by আর স্কয়ার। যেহেতু আকর্ষণ বলছে এই জন্য মাইনাস চিহ্ন দিয়ে দেবো। কারণ কি মাইনাস চিহ্নটা বোঝা যাচ্ছে এটা আসলে আকর্ষণ বল। -6.672 into 10 to the power -11 m একটা ভর 40 কেজি আর একটা ভর 15 কেজি ডিভাইডেড বাই আর স্কয়ার 0.1 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে F চলে আসবে -4.0032 into 10 to the power -6 নিউটন। দুটি বস্তু প্রত্যেকটির ভর দ্বিগুণ হলে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বস্তু দুটির পারস্পরিক মহাকর্ষ বলের কি পরিবর্তন হবে? তাহলে প্রথমে ধরে নিই F1 ছিল হচ্ছে F1 এর ইকুয়েশনটা এইভাবে লেখা যায় যে G into M1 M2 divided by আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে কি করছে? প্রত্যেকটার ভর দ্বিগুণ করছে। তার মানে M1 হয়ে গেছে 2M1, M2 হয়ে গেছে 2M2 এবং দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। R হয়ে গেছে 2R। তাহলে আমাদের জাস্ট বসাবো F2 সমান কি আসবে? G M1 হয়ে গেছে 2M1, M2 হয়ে গেছে 2M2 এবং R হয়ে গেছে 2R উপরে হোল স্কয়ার। এখন দেখো আমি যদি এখানে 2 মাল্টিপ্লাই করলে 4 আর 2 এর উপর স্কয়ার 4। মানে এটা কিন্তু আল্টিমেটলি আমাদের এরকম আসতেছে G M1 M2 ডিভাইডেড বাই R স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন আমরা কম্পেয়ার করি যে ডান পাশে কিন্তু সেম জিনিস যে M1 M2 ডিভাইড বাই R স্কয়ার, যে M1 M2 ডিভাইড বাই R স্কয়ার। বাম পাশে কি F1 আর F2। তার মানে ডান পাশ যদি সেম হয় অফ কোর্স বাম পাশ সেম হওয়া লাগবেই। তার মানে F1 এবং F2 দুইটা সমান হওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সূর্য ও পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলের মান কত? দেওয়া আছে সূর্যের ভর, পৃথিবীর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্ব। আমরা জানি মহাকর্ষ বল F is equals to G mm divided by R square. G এর ভ্যালু 6.672 into 10 to the power minus 11 m 1.99 into 10 to the power 30 5.96 into 10 to the power 24 divided by d square বা r square. আর ভ্যালু হচ্ছে 1.497 into 10 to the power 11 স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে F চলে আসবে 3.53 into 10 to the power 11 10 to the power 22 sorry 10 to the power 22 নিউটন। এই মহাশূন্যযান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে। পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করে যে এখানে মহাশূন্য বল শূন্য হবে। তাহলে ধরো এটা হচ্ছে পৃথিবী এবং চাঁদটা অবশ্যই একটু ছোট হবে। তাহলে এটা হচ্ছে চাঁদ। এদের যে দুইটার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? দুইটার যে মধ্যবর্তী দূরত্ব ধরো, ঠিক আছে? ক্যাপিটাল আর গিভেন আছে। এখন এই যে পৃথিবীর কেন্দ্র থেকে একটা ডিসটেন্স আর, এই যে এই ডিসটেন্সটাকে আমি ধরে নিলাম হচ্ছে আর, দূরত্ব একটা পয়েন্ট বের করা লাগবে যেদিকে এখানে এই বস্তুটা আছে, এই বস্তুকে চাঁদ যেই বলে টানতেছে এদিকে, পৃথিবীও সেম বলে এদিকে টানবে। তার মানে কি এখানে আকর্ষণ বল বা মহাকর্ষীয় বল কি শূন্য হবে? এই জিনিসটা আমার কাছে জানতে চাইছে। তাহলে আমি যদি এই বস্তুটার উপর পৃথিবীর কি পরিমাণ আকর্ষণ বল এটা যদি বের করি, জি এম অফ আর্থ বস্তুর ভর ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা কার সমান হবে? এই বস্তুর উপর
চাঁদ কি পরিমাণ আকর্ষণ বল করে? চাঁদ আকর্ষণ বল G, m of moon বস্তুর ভর ডিভাইডেড বাই চাঁদ থেকে ওই বস্তুর দূরত্ব। যদি পৃথিবী থেকে বস্তুর দূরত্ব স্মল r হয়, তাহলে চাঁদ থেকে বস্তুর দূরত্ব হবে ক্যাপিটাল R মাইনাস স্মল r হোল স্কয়ার। দেখো G আর ক্যাপিটাল M কমন। সরি ভুল হইছে। আমাদের কমন কি কাটা যাবে? G আর স্মল m, মানে মহাকর্ষীয় ধ্রুবক এবং বস্তুর ভর কাটা যাবে। আমি যদি কিছু ক্যালকুলেশন করি, r মাইনাস r ডিভাইডেড বাই r হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু m of moon ডিভাইডেড বাই m of r। আর এখান থেকে যদি আমি হোল স্কয়ার উঠাই দেই, ওই পাশে গেলে রুট চলে আসবে। এই যে ক্যাপিটাল R ডিভাইডেড বাই স্মল r, উপরে ডিভাইড করে দিয়ে -1 চলে আসবে। রুট ওভার m মুন ডিভাইড বাই m of r। এখান থেকে যদি আমি ক্যাপিটাল R ডিভাইড বাই r এক পাশে রেখে বাকিগুলো এক পাশে নেই, রুট ওভার m of মুন ডিভাইড বাই m of r। তাহলে আমার জাস্ট এখান থেকে স্মল r বের করা লাগবে। আমি স্মল r কি লিখতে পারি? স্মল r লিখতে পারি r ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার m of মুন ডিভাইড বাই m of r। এখন দেখো আর কি ছিল? আর ছিল দুইটা বস্তুর মাঝখানে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আর। এম কি? এম হচ্ছে চাঁদের ভর, এটা হচ্ছে আমাদের মুনের ভর। এবং এমই কি? এমই হচ্ছে আর্থের ভর। এই ভ্যালুগুলো যখন আমরা এখানে বসাবো, বসায় ক্যালকুলেশন করলে আমাদের স্মল আর চলে আসবে 3.42 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। পৃথিবী সূর্যের চারদিকে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার দূর থেকে 1 বছরে একবার ঘুরে আসছে। সূর্যের ভর 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি হলে কক্ষপথে দ্রুতি কত হবে? আমরা জানি v is equals to root over gm divided by r, root over g 6.672 into 10 to the power minus 11, m মাস দেয়া আছে 1.99 into 10 to the power 30 divided by r হচ্ছে 1.5 into 10 to the power 11। ক্যালকুলেশন করলে ভেলোসিটি 29751.5 29751.5 মিটার পার সেকেন্ড। 2 মিলিমিটার ব্যাসার্ধের বৃষ্টির ফোঁটা 250 মিটার উচ্চতা থেকে বলটির উপর পড়ছে। বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষীয় বল কতটা কাজ করবে? অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ আমরা জানি এম জি এইচ, যেহেতু এখানে ভর সম্পর্কে কিছু নাই। আয়তন এবং ঘনত্ব যদি গুণ করি তাহলে আমরা ভর পাই জি ইন্টু এইচ। ডব্লিউ ইজ ইকুয়ালস টু 4/3 পাই। আর ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিলিমিটার, আমরা 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 হোল কিউব ইন্টু রো 10 টু দি পাওয়ার 3, জি এর ভ্যালু 9.8 এবং এইচ 250 মিটার উপর থেকে ফালানো হয়েছে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ডাব্লিউ চলে আসবে 0.0821 জুল। পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান? পৃথিবীর ত্বরণের মান শতকরা 40 ভাগ হবে, কারণ পৃথিবী শতকরা 40 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে? ওই উচ্চতাটা যদি আমরা এইচ ধরে নিই, আমরা জানি কি ত্বরণ হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ওই অংশের ত্বরণ হচ্ছে আমি বললাম হচ্ছে জি প্রাইম, আর পৃথিবী অংশের ত্বরণ হচ্ছে জি। একে বলা যায় হচ্ছে রুট ওভার আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা বোঝা গেছে? আর প্লাস এইচ হোল স্কয়ার, সরি রুট হবে না। বোঝা গেছে এটা? ঠিক আছে। এখন আমি যদি জিনিসটাকে উল্টাই দিলে লেখা যায় আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু জি ডিভাইড বাই জি প্রাইম। যদি উভয় পাশে এ আর দিয়ে নিচের আর দিয়ে ভাগ করে দিই তাহলে আসে 1 প্লাস এইচ বাই আর এবং এই রুটটা ওই পাশে নিয়ে গেলে চলে আসবে, সরি রুটটা ওই পাশে নিয়ে গেলে রুট চলে আসবে জি ডিভাইড বাই জি প্রাইম।
অ্যান্ড h/r আসতেছে √g/g' -1। এখান থেকে h চলে আসবে √g/g' -1 ইনটু r। r এর ভ্যালু তো আমরা জানি দেয়া আছে। r এর ভ্যালু আমাদের লাগবে হচ্ছে g এবং g' এ, বা g এবং g' এর মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে? এখন এখানে একটা জিনিস বলা আছে যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ত্বরণের শতকরা 40 ভাগ হবে। তার মানে g' যে ভ্যালুটা হবে এটা হবে g এর শতকরা 40 ভাগ। 40/100 বোঝা গেছে? এখান থেকে আমি বলতে পারি এই যে লাইনটা, এই লাইনটা থেকে বলতে পারি g/g' হচ্ছে 100/40। তার মানে আমি g/g' পাইছি, r ও পাইছি। তাহলে h ইজিলি বের করা যাবে। এখান থেকে ক্যালকুলেশন করলে বসায় h এর ভ্যালুটা চলে আসবে 3.707 into 10 to the power 6, 3.707 into 10 to the power 6 মিটার। পৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1% হবে? আমরা জানি h সমান √g/g' -1 ইনটু r। এখানে r কি? r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা, এই যে এটা হচ্ছে আমাদের r, এবং g এবং g' এর মধ্যে সম্পর্ক যদি বের করতে পারি তাহলে আমরা h বের করতে পারবো। এখন দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে যে কত উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান 1% হবে। তার মানে g' 1% হবে, বা 100 ভাগের 1 ভাগ হবে g এর সমান, g এর তুলনায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি g/g', আসলে আমাকে 100 বোঝাচ্ছে জাস্ট ভ্যালুটা। তাহলে আমি g/g' ভ্যালু জানি, r এর ভ্যালু জানি। যদি বসাই দেই এখান থেকে আমরা h এর ভ্যালু পাবো, এবং h এর ভ্যালু চলে আসবে আমাদের 5.76 into 10 to the power 7 মিটার। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ। ভূপৃষ্ঠে g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে ওই গ্রহের পৃষ্ঠে g নির্ণয় করো। তাহলে ওই গ্রহের জন্য g ধরলাম হচ্ছে GU, আর পৃথিবীর জন্য g of earth = অভিকর্ষ ত্বরণ হচ্ছে ভরের সমানুপাতিক m of u, m of earth, এবং ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক r of e divided by r of u স্কয়ার। এখানে সবকিছু কি দ্বিগুণ, ভরও দ্বিগুণ, ব্যাসার্ধ দ্বিগুণ। আমরা সিম্পলি এটা 2 আসবে, আর এটা আসবে 1/2 স্কয়ার, তারপরে সিম্পলি হাফ। এখান থেকে বলা যায় g of unknown = half into g of earth। যদি ভ্যালুটা বসাই, হাফ into g of earth হচ্ছে 9.8, এখান থেকে g of unknown চলে আসবে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 কিলোমিটার গভীর খনিগর্ভে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। ভূপৃষ্ঠে g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে। তাহলে আমরা জানি g' g into 1 minus h/r। এটা কি শুধুমাত্র গভীরতার জন্য? g এর ভ্যালু 9.8, 1 minus h 4 কিলোমিটার, 4 into 10 to the power 3, এবং r বা ব্যাসার্ধ দেয়া হচ্ছে 6400 কিলোমিটার, 6400 into 10 to the power 3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের g' চলে আসবে 9.7938 মিটার পার সেকেন্ড স্কয়ার। b = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার স্থানে একটি স্প্রিং নিক্তিতে কোন একটি বস্তুর ওজন 9.8 নিউটন হলো। বস্তুটির ভর কত? প্রথমে বস্তুটির ভর কত? আমরা কি জানি? বল সমান ওজন সমান mg। ওজন সমান mg। ওজন দেয়া আছে কত? ওজন হচ্ছে 9.8 নিউটন। ভর বের করব। আর তখন নিক্তিতে g এর ভ্যালু 9.8, 9.8, 9.8 বাদ যাবে। তার মানে ভর চলে আসবে 1 কেজি। ভর চলে আসছে 1 কেজি। কোন স্থানে ওই স্প্রিং নিক্তিতে বস্তুটির ওজন 9.4 নিউটন হলো, ওই স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। তাহলে এটার জন্য যে ওজন সমান ভর ইনটু ত্বরণ, ভর ইনটু অভিকর্ষ ত্বরণ বা ত্বরণ বলতে পারি, g' বললাম। মানে এখান থেকে আমি g' পাবো 9.4 মিটার
পার সেকেন্ড স্কোয়ার। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। তার মানে মার্সের যে রেডিয়াস এটা হচ্ছে 0.532 ইন্টু আর্থের রেডিয়াস। ঠিক আছে? এবং ভর, ও, আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি। মঙ্গলের, এটার মিনিং হচ্ছে মঙ্গলের যে রেডিয়াস বা মার্সের যে রেডিয়াস এটা হচ্ছে 0.532 ইন্টু আর্থের রেডিয়াস। আর এটার মিনিংটা হচ্ছে মঙ্গলের যে মাস এটা হচ্ছে 0.11 ইন্টু এম অফ আর্থ। এবং ভূপৃষ্ঠীয় অভিকর্ষজ ত্বরণ জি অফ ই, মঙ্গল পৃষ্ঠীয় অভিকর্ষজ ত্বরণ বের করো। তাহলে জি অফ এম ডিভাইড বাই জি অফ ই, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে ভরের সমানুপাতিক এম অফ এম, এম অফ ই এবং বর্গ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এম অফ এম হচ্ছে 0.11 ইন্টু এম অফ ই লিখে যায়, এম অফ ই কাটা যাবে, জাস্ট থাকবে হচ্ছে 0.11 ইন্টু আর অফ ই ডিভাইড বাই আর অফ এম কে লেখা যায় 1/0.532 এর উপর স্কোয়ার। তার মানে আমি জি অফ মুন লিখতে পারি, জি অফ ই ইন্টু এই ভ্যালুটা, জি অফ আর্থ হচ্ছে 9.8 ইন্টু 0.11 ইন্টু 1 ডিভাইড বাই 0.532 হোল স্কোয়ার। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে জি অফ এম বা মঙ্গল গ্রহের যেটা এটা চলে আসবে 3.8088 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবী পৃষ্ঠ হতে 200 কিলোমিটার ভিতরে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶ মিটার, যেগুলো দেওয়া আছে, এবং পৃথিবীর গড় ঘনত্ব। তাহলে আমরা জানি পৃথিবীর গভীরতায় জি বা ডিপে জি হচ্ছে 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ। 4/3 পায়ের ভ্যালু 3.1416, রো 5.5 ইন্টু 10⁻6.671 ইন্টু 10⁻11 আর মাইনাস এইচ। আর ভ্যালু 6.4 ইন্টু 10⁶ মাইনাস 200 কিলোমিটার 10 কিলোমিটার, যেহেতু বলছে 3 দিয়ে গুণ করা লাগবে 10⁻3। এইখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ডিপে জি চলে আসবে 9.53 9.53 মিটার পার সেকেন্ড। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠীয় অভিকর্ষজ ত্বরণের মানের 1/5। তার মানে জি অফ মুন ডিভাইড বাই জি অফ আর্থ ইজ ইকুয়ালস টু 1/5। এটা দেওয়া আছে। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তার মানে এম অফ আর্থ ইজ ইকুয়ালস টু 81 ইন্টু এম অফ মুন। পৃথিবীর ব্যাস এবং চাঁদের ব্যাসের কত গুণ হবে? পৃথিবীর ব্যাসকে বললাম হচ্ছে আর অফ আর্থ এবং চাঁদের ব্যাসকে বললাম হচ্ছে আর অফ এম। এই দুটোর মাঝে রিলেশন বের করা লাগবে। তাহলে আমি জানি জি অফ এম ডিভাইডেড বাই জি অফ আর্থ ইজ ইকুয়ালস টু গ্র্যাভিটি হচ্ছে ভরের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমার বের করা লাগবে আর অফ আই ই ডিভাইড বাই আর অফ এম, আর অফ ই ডিভাইড বাই আর অফ এম। তাহলে প্রথমেই এই ভ্যালুগুলো ওই পাশে যাবে, জি অফ এম ডিভাইড বাই জি অফ ই ইন্টু, এটা ওই পাশে গেলে উল্টায় যাবে এম অফ ই ডিভাইড বাই এম অফ এ, এবং যেহেতু স্কোয়ার ছিল রুট চলে আসবে। জি অফ এম বাই জি অফ ই 1/5 এবং এম অফ ই ডিভাইডেড বাই এম অফ এম হচ্ছে 81। আমার চলে আসতেছে হচ্ছে 9 ডিভাইড বাই √5।
তাহলে আমি বলতে পারি পৃথিবীর যে ব্যাসার্ধ এটা হচ্ছে 9/√5 ইন্টু মং তাদের ব্যাসার্ধ। কারণ আমার কাছে চাইছে হচ্ছে ব্যাস। তারপর আমি যদি উভয় পাশে 2 দিয়ে গুণ করি তাহলে আমার ভ্যালুটাও ওইরকম চেঞ্জ হয় না। 8 ইন্টু 2 2 এখান থেকে আমি বলতে পারি আর ইন্টু 2 মানে হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ ব্যাস ওইটা 9/√5 ইন্টু তাদের যে ব্যাস। কারণ পৃথিবীর ব্যাস তাদের ব্যাসের 9/√5। ঘূর্ণনের জন্য বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? বিষুব অঞ্চল মানে হচ্ছে অক্ষাংশের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? এখন আমরা ল্যামডা অক্ষাংশে জি এর ভ্যালু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার ল্যামডা, যেহেতু বিষুব অঞ্চল বলছে তার মানে এই ভ্যালুটা হচ্ছে ল্যামডার ভ্যালু 0 চলে আসলে এই ভ্যালুটা আসবে 1। কারণ আমাদের জাস্ট এই স্পেশাল কেসে ইকুয়েশনে দাঁড়াবে হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। কত কম হবে দেখো, ত্বরণ আসলে কম কতটুকু হচ্ছে, জি কি, জি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে কতটুকু কমতেছে ওমেগা স্কোয়ার ইন্টু আর কমতেছে। মানে কত কম হবে এটা যদি বলে তাহলে আমাদের অ্যান্সার হবে ওমেগা স্কোয়ার আর, বা বলতে পারি ডিফারেন্স বা ডেল অফ জি ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর। ওমেগা কি কি লেখা যায়? টোয়াইস পাই ডিভাইড বাই টি ইন্টু কি আর, টোয়াইস পাই ডিভাইড বাই টি। ঘূর্ণনের জন্য বিষুব অঞ্চল অভিকর্ষ ত্বরণ। এখন বলো টি কত হবে? টি কি? পৃথিবী ঘুরতেছে, পৃথিবী তার নিজ অক্ষে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে, তার মানে এখানে হবে 24 ঘন্টা বা 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড জি স্কোয়ার ইন্টু আর, আর হলো 6.4 ইন্টু 10⁶। এখান থেকে ক্যালকুলেশন করলে ডেল জি চলে আসবে 0.0338 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঘূর্ণনের জন্য বিষুব অঞ্চলে এতটুকু অভিকর্ষ, ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান বের করো। একটা জিনিস, আমরা যখন পৃষ্ঠ থেকে নিচের দিকে চাই আমাদের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম কি হয়? জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর এরকম হয়। মানে এইচ এর ভ্যালু যত বাড়বে জি এর ভ্যালু তত কমবে, এইচ এর ভ্যালু যত বাড়বে জি প্রাইমের ভ্যালু তত কমবে। এখন আমি যদি এখানে এইচ কে আর এর সমান করে নিই, জিনিসটার মিনিংটা হচ্ছে আমি একদম সেন্টারে চলে গেছি। এই জিনিসটা হচ্ছে ভূকেন্দ্র, তার মানে একদম ভূকেন্দ্রে চলে গেছি। মানে এইচ আর আর সমান হবে এটা 1 চলে আসবে, 1 মাইনাস 1 হচ্ছে 0। তার মানে আলটিমেটলি 0 চলে আসবে। এইচ যদি আর এর সমান হয় তাহলে জি প্রাইম হচ্ছে 0। মানে ভূকেন্দ্রে একদম যখন কোরে চলে যাব তখন জি প্রাইমের ভ্যালু কত আসবে? 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কেজি ভরের একটি বস্তুকে সুতায় ঝুলিয়ে 2.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান্তরালে উপরে উঠালে এবং নিচে নামালে সুতার টান কত হবে? উপরে উঠালে টান টি ইজ ইকুয়ালস টু এম জি প্লাস এ। এম 2 কেজি, জি 9.8, এ 2.2। এখান থেকে ক্যালকুলেশন করলে চলে আসবে 24 নিউটন, 24 নিউটন। আর যদি নিচে নামাই সুতার টান টি ইজ ইকুয়ালস টু এম জি মাইনাস এ, 2 ইন্টু জি 9.8 মাইনাস 2.2। এখান থেকে ক্যালকুলেশন করলে চলে আসবে 15.2 নিউটন। উপরে উঠালে 24 নিউটন সুতার টান ফিল হবে এবং নিচে নামালে 15.2 নিউটন সুতার। 2 কেজি ভরের একটি বস্তুকে সুতায় ঝোলানো আছে, সুতার টান 27.6 নিউটন হলে বস্তুটি ত্বরণ কত হবে? এখন ত্বরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, আমাদের কিন্তু মান দিক দুইটাই বলে দেওয়া লাগবে। এখন আমি ধরে নিয়েছি ত্বরণটা আসলে এ হবে, যেটা ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী, এখন ঊর্ধ্বগামী হলে আমাদের যে নর্মাল ইকুয়েশন, উপরের দিকে ত্বরণ হলে আমাদের সুতার টান কি আসে? P is equals to m g প্লাস a। তার মানে এই ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে কি এটা ঊর্ধ্বগামী, যদি নেগেটিভ আসে তার মানে ঊর্ধ্বের উল্টাটা, তার মানে নিম্নগামী। এর ভ্যালু দেওয়া আছে 27.6 is equals to m 2, j এর ভ্যালু 9.8 প্লাস a। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এর ভ্যালু চলে আসবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু ভ্যালুটা পজিটিভ আসছে এবং আমরা উপরের দিকটা ধরে নিয়েছিলাম পজিটিভ, তার মানে বস্তুটা উপরের দিকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাবে। পৃথিবীর ব্যাসার্ধ আর এবং অভিকর্ষ ত্বরণ জি এম ভরের একটি বস্তুকে এই স্থিতিতে তুলতে কৃত কাজ করতে হবে। এখন এখানে যে অভিকর্ষ বল, বলের ফলেই কৃত কাজ করতে হবে ওইটা জানতে চাইছে। এখন আরেকটা বিষয় বোঝা হচ্ছে, এখানে অভিকর্ষ বলটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল।
কেন পরিবর্তনশীল বল? কারণ আমরা যখন একটা বস্তুর উচ্চতা পরিবর্তন করব তখন g পরিবর্তন হবে। আর অভিকর্ষ বল আসলে কি? m into g ওজনের ফলে যে বলটা কাজ করে বা কেন্দ্রের দিকে যে বল কাজ করে, এটা মেইনলি তো ওজনের জন্যই কাজ করে। এই বলটা কি চেঞ্জ হবে। মেইনলি চেঞ্জ হয় যেই জন্য চেঞ্জ হবে। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশন করে বের করা লাগবে। এখন আমরা যদি অভিকর্ষ বলটা লিখি, আমরা নরমালি এটা লিখি অভ্যস্ত g mm ডিভাইডেড বাই r স্কয়ার। বাট এটা হচ্ছে ভ্যালু। এখানে যদি আমরা নেগেটিভ চিহ্ন দেই, তখন গিয়ে এক্সাক্ট ডিরেকশন সহ বোঝায়। যে নেগেটিভ চিহ্ন কি বের করে? নেগেটিভ চিহ্ন বের করে যে এটা আসলে হচ্ছে আকর্ষণমুখী বল। এখন একটা জিনিস চিন্তা করো যে এটা যদি আমাদের পৃথিবীর সারফেস হয়, এখানে ধরো বস্তুটা আছে। এখানে বস্তুটা আছে, এখানে বস্তুটা যদি উপরের দিকে উঠাই, ঠিক আছে? উপরের দিকে উঠাইতেছি। সরণ কিন্তু কোন দিক হইতেছে? সরণের দিক হচ্ছে উপরের দিক। আর বল কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে। তার মানে সরণ এবং বলের মাঝখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ঠিক আছে? এটাই বোঝার বিষয়। এখন আমরা কি জানি? কৃতকাজ ইজ ইকুয়ালস টু আমাদের কি করা লাগবে? ইন্টিগ্রেশন করবে f আর ক্ষুদ্র, ক্ষুদ্র পরিমাণ সরণ। এটা ধরলাম হচ্ছে dr। ঠিক আছে? cos কত হবে? মধ্যবর্তী অ্যাঙ্গেল 180। তার মানে আমাদের মাইনাস f dr চলে আসবে। দেখো এখানে একটা মাইনাস আর f এর মধ্যে একটা মাইনাস। তার মানে আল্টিমেটলি কিন্তু আমাদের প্লাসই চলে আসবে। g mm ডিভাইড বাই r স্কয়ার ইনটু dr। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কোথায় তুলবো? পৃথিবীর ব্যাসার্ধ r। তার মানে এই যে সারফেস বা পৃথিবীর যে ব্যাসার্ধ r, r থেকে কি একটা নির্দিষ্ট উচ্চতা ধরো এখানে। এই যে নির্দিষ্ট উচ্চতা h এতটুকু তুলবো। মানে r থেকে r প্লাস h যদি তুলতেছি লিমিটটা কি হবে r থেকে r প্লাস h তুলতেছি। তাহলে আমাদের ফাইনাল যে কনক্লুশন হচ্ছে আমাদের ছিল r এ, তুলবো r প্লাস h এ, আর ইকুয়েশনটা হবে gmm ডিভাইড বাই r স্কয়ার ইনটু dr। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এখন জাস্ট ক্যালকুলেশন করব। এখানে পৃথিবীর ভর, বস্তুর ভর দুইটাই কি কনস্ট্যান্ট। আর g ও কনস্ট্যান্ট তার মানে g mm বাইরে বের হয়ে আসবে আর 1 বাই r স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে -1 বাই r লিমিট r প্লাস h। যদি আমরা ক্যালকুলেশন করলে আমাদের w চলে আসবে gmm ইনটু 1 বাই r -1 বাই r প্লাস h। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আ নরমাল যে ইকুয়েশন ওইটা। এখন এটার কিছু অনুসিদ্ধান্ত আছে, ওইটা পরে দেখা। ঠিক আছে? এখানে বলি। এটার যে অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম আসে। ঠিক আছে? আমি যদি এই যে 1 বাই r মাইনাস 1 বাই r প্লাস h এটাকে যদি গুণ করে দেই, গুণ করে দিলে আচ্ছা আমি এখানে লিখি একটু ছোট করে। গুণ করে দিলে কি আসতেছে? gmm নিচে হচ্ছে r ইনটু r প্লাস h। থাকবে কি r ইনটু r প্লাস h আর উপরে থাকবে কি r প্লাস h মাইনাস r। দেখো এই আর বাদ যাবে। আর আমি এই r দিয়ে ২ টাকে গুণ করে দিই। গুণ করে দিলে কি দেখবা? r স্কয়ার প্লাস rh, r স্কয়ার প্লাস rh আমি একপাশে একসাথে লিখতেছি। r স্কয়ার প্লাস rh আর উপরে কি আর বাদ যাবে। ঠিক আছে? আর বাদ গেছে। এখন একটা বিষয় খেয়াল করো। এখান থেকে যদি আমি r স্কয়ার কমন নিই, তাহলে লিখতেছি 1 প্লাস h বাই r। আচ্ছা এখান থেকে আমি r স্কয়ার ডিরেক্ট কমন নিয়ে লিখি। r স্কয়ার যদি কমন নিই 1 প্লাস h বাই r, 1 প্লাস h বাই r। এই বিষয়টা বোঝা গেছে? 1 প্লাস h বাই r। ঠিক আছে? এখন দেখো আমি একটা আ অ্যাসাম্পশন ধরে নিতে পারি যে h এর ভ্যালুটা মোটামুটি সারফেস লেভেলে আছে। তার মানে r এর চেয়ে অনেক ছোট। তার মানে h বাই r ভ্যালুটা ১ এর চেয়ে অনেক ছোট হবে। তার মানে 1 এর সাথে 1 এর চেয়ে অনেক ছোট ভ্যালু যোগ করলে 1 ই থাকে। আল্টিমেটলি চেঞ্জ হবে না। তাহলে আমি এটাকে বলতে পারি gmm ইনটু h ডিভাইড বাই r স্কয়ার। ঠিক আছে? এখন দেখো gm ডিভাইড বাই r স্কয়ার এই ভ্যালুটা কি? এই যে এই ভ্যালুটা gm ডিভাইড বাই r স্কয়ার ইনটু mh এই ভ্যালু কিন্তু অভিকর্ষ ত্বরণ। তার মানে আমাদের ইকুয়েশনটা আসে mgh। এটা কি আমাদের অভিকর্ষ বল দিয়ে কৃত কাজ। বিভব শক্তির পরিবর্তনের সমান। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ইকুয়েশন হচ্ছে এটা লাগবে। এটা হতে ৩৪০০ কিলোমিটার উচ্চতায় 10 টু দি পাওয়ার 5 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি, স্থিতিশক্তি ও মোট শক্তি নির্ণয় করো। আ আমরা জানি গতিশক্তি E কে
ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এবং ভি এর ভ্যালু হচ্ছে রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। ভি স্কোয়ার ভ্যালু আসবে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে আমরা ভ্যালুগুলো বসাবো। হাফ এম হচ্ছে বস্তুর ভর 10⁵, জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻⁻11। এম হচ্ছে গ্রহের ভর, যেহেতু ভূপৃষ্ঠ বলছে, পৃথিবীর ভর হচ্ছে 6 ইন্টু 10⁻24 ডিভাইড বাই আর প্লাস এইচ। আর হচ্ছে 6400 কিলোমিটার, আর এইচ হচ্ছে 3400 কিলোমিটার ইন্টু 10⁻3। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের গতিশক্তি ই কে চলে আসবে 2.024 ইন্টু 10⁻12 জুল। তারপর হচ্ছে স্থিতিশক্তি। আমরা জানি স্থিতিশক্তি সবচেয়ে কম বা জিরো হচ্ছে ভূপৃষ্ঠে, সরি ইনফিনিট ডিস্টেন্সে সবচেয়ে কম বা জিরো হয়, এবং যত কাছে আসে স্থিতিশক্তি তত নেগেটিভ হতে থাকে। আমরা পটেনশিয়াল এনার্জি জানি মাইনাস জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ, মাইনাস জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻11, এম 6 ইন্টু 10⁻24 ডিভাইড বাই আর প্লাস এইচ, 6400 প্লাস 3400 ইন্টু 10⁻3। এখান থেকে ক্যালকুলেশন করলে পটেনশিয়াল এনার্জি আসবে মাইনাস 40.8489 ইন্টু 10⁻6 জুল। প্রথম বের করছি গতিশক্তি, তারপর স্থিতিশক্তি। তাহলে মোট শক্তি বা ই টোটাল চলে আসবে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, অ্যান্ড দুইটা ভ্যালু এখানে বসাই দিলে আমাদের টোটাল এনার্জি চলে আসবে 2.0423 ইন্টু 10⁻12 জুল। পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের কত গুণ হলে ভূপৃষ্ঠের একটি বস্তু মহাশূন্যের দিকে উধাও হবার উপক্রম হবে? এখন ধরো এটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে? সরি, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর এখানে একটা বস্তু আছে। বস্তুটা কি করবে? পৃথিবী নিচের দিকে টানবে, এমজি বলে। আর এর বাইরের দিকে একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করবে। এখন উধাও হবার উপক্রম তখনই হবে যখন বাইরের দিকে কেন্দ্র বহির্মুখী বল। আরেকটা জিনিস হচ্ছে, কেন্দ্র বহির্মুখী বলটা আসলে সৃষ্টি হবে কার জন্য? ঘূর্ণনের জন্য, কিন্তু ঘূর্ণনের জন্য। তখনই বস্তুটা উধাও হবার উপক্রম হয় যখন কেন্দ্র বহির্মুখী বল আর ওজন দুইটা সমান হবে। কেন্দ্র বহির্মুখী বল এফসি জাস্ট এরকম কন্ডিশন হয়, এফসি ইজ জাস্ট একটু বড় এমজি এর চেয়ে বা সমান। এই কন্ডিশনে কি বস্তুটা উধাও হওয়ার উপক্রম হবে? আমরা ক্রিটিক্যাল কন্ডিশনটা নিয়ে চিন্তা করবো, যখন এফসি আর এমজি সমান তখন উধাও হয়ে যাবে। জাস্ট ক্রিটিক্যাল কন্ডিশন, উধাও হওয়ার উপক্রম হবে। এফসি সমান কি? এম ওমেগা স্কোয়ার, ওমেগা প্রাইম বললাম, ওমেগা স্কোয়ার ইন্টু আর সমান এমজি। তো এম এম বাদ আমি যদি এখান থেকে ওমেগা প্রাইমকে বের করি, ওমেগা প্রাইম সমান আসবে রুট ওভার জি ডিভাইড বাই আর। যখন এতটুকু হবে তখন বস্তুটা এত ঘূর্ণন বেগে যদি ঘুরে, তাহলে বস্তুটা কি উদাহরণ উপক্রম হবে। আর যদি জাস্ট নর্মাল কন্ডিশন, আমরা কৌণিক বেগ কি জানি? ওমেগা সমান টোয়াইস পাই বাই টি, আর টি হচ্ছে পর্যায়কাল। পৃথিবীর পর্যায়কাল কত? 24 ঘন্টা। 24 ঘন্টা। এখন আমরা জাস্ট অনুপাতটা বের করবো, ওমেগা প্রাইম ডিভাইড বাই ওমেগা। ওমেগা প্রাইম হচ্ছে রুট ওভার জি বাই আর, আর ওমেগা হচ্ছে টোয়াইস পাই বাই টি। ওমেগা প্রাইম ডিভাইড বাই ওমেগা, জি হচ্ছে 9.8 আর আর 6.4 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই 2 পাই ডিভাইড বাই টি, ৮৬,৪০০ সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করলে ওমেগা প্রাইম চলে আসবে 17.01 ইন্টু ওমেগা। তার মানে পৃথিবীর কৌণিক বেগ যদি বর্তমানে 17 গুণ হয়, তাহলে কি বস্তুটা উধাও হবার উপক্রম হবে। 2000 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু থেকে 10 মিটার দূরে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করো। তাহলে মহাকর্ষীয় বিভব আমরা কি জানি? অলওয়েজ নেগেটিভ হয়, মাইনাস জি এম ডিভাইড বাই আর বা ডিস্টেন্স। তাহলে মাইনাস জি এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻11 এম, 2000 কেজি ভর ডিভাইডেড বাই আর, আর হচ্ছে 10 মিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে বিভব চলে আসবে -1.334, -1.334 ইন্টু 10⁻
-8 জুল পার কেজি। দেখা হচ্ছে পৃথিবীর দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাল্পনিক গ্রহ হতে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের এত গুণ। আমরা জানি মুক্তিবেগ = 2 g r। তার মানে মুক্তিবেগ এখান থেকে বলা যায় এস্কেপ ভেলোসিটি যেটা এটা হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। ঠিক আছে? ব্যাসার্ধের সমানুপাতিক। তার মানে আমি আ যেকোনো একটা আননোন গ্রহ এটার জন্য ভি প্রাইম বলতে পারি। জানা গ্রহ হচ্ছে ভি বলতে পারি। এটা হচ্ছে √r' হবে। এখন বলছে হচ্ছে কাল্পনিক যে গ্রহটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে r'/r হবে √2। এখান থেকে বলা যায় v' সমান √2 ইনটু v। ঠিক আছে? আর √2 এর ভ্যালু হচ্ছে 1.41। এই যে √2 এর ভ্যালু 1.41। তার মানে আননোন গ্রহের যে মুক্তিবেগ এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের √2 গুণ। পৃথিবী ও সূর্যের ভর যথাক্রমে 6 × 10⁻24 কেজি এবং 2 × 10⁻30 কেজি। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব 1.5 × 10⁻11 মিটার। পৃথিবীর সমান ঘনত্বের কিন্তু দ্বিগুণ ব্যাসার্ধের একটি গ্রহের মুক্তিবেগের সাথে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করে তুলনা করো। এখানে বলছে নির্ণয় করে তুলনা করো। যদি এই জিনিসটা না থাকতো, সিম্পলি এই জিনিসটা না থাকলে আমরা কিভাবে ম্যাথটা করতাম? এখন ধরো আমরা জানি মুক্তিবেগ সমান কি? জাস্ট যেকোনো গ্রহের মুক্তিবেগ √2gm/r √2r ইনটু g। m কে কি লেখা যায়? 4/3 পাই r কিউব। এটা হচ্ছে আয়তন যদি স্ফিয়ার কনসিডার করি এবং ওই গ্রহের ঘনত্ব। তাহলে আমি কি v কে কি লিখতে পারি? আ v চলে আসবে √8/3 পাই r² রো জি। ঠিক আছে? এটা হচ্ছে আমার পাই r² রো জি। এটা হচ্ছে আমার যেকোনো গ্রহের যদি ঘনত্ব এবং ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে মুক্তিবেগ আসে এরকম। এখন বলছে সমান ঘনত্ব তার মানে r কনস্ট্যান্ট, r যদি কনস্ট্যান্ট হয় g পাই 8/3 এটা এমনিতে কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে v কে লিখতে পারি v ইজ প্রুফ সমান √2 যেকোনো একটা কনস্ট্যান্ট ইনটু r²। এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যদি ঘনত্ব সমান হয় v হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। যেহেতু বলছে পৃথিবীর সমান ঘনত্বের কিন্তু দ্বিগুণ ব্যাসার্ধ। তার মানে ওই আননোন গ্রহের মুক্তিবেগ হবে পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ। এটা কিন্তু এই রিলেশন থেকে বলা যায়। এই যে আননোন গ্রহের মুক্তিবেগ হবে পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ। এটা এই রিলেশন থেকে বলা যায়। বাট এটা এভাবে করলে হবে না। এটা আমরা জাস্ট ভেরিয়েবল দিয়ে করছি। এটা আমরা ভ্যালু গুলা বের করে করা লাগবে। এখন দেখো পৃথিবীর যে মুক্তিবেগ আমরা কিভাবে বের করব? √2gm/r √2 g এর ভ্যালু 6.67 ইনটু 10⁻11 m পৃথিবীর ভর 6 × 10⁻24 /r আর হচ্ছে 6.4 × 10⁻6। এখান থেকে ক্যালকুলেশন করলে পৃথিবীর যে মুক্তিবেগ চলে আসবে 1184.8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। এখন আননোন গ্রহের যে মুক্তিবেগ, আননোন গ্রহের ক্ষেত্রে দেয়া আছে কি ঘনত্ব এবং ব্যাসার্ধ দেয়া আছে। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা যেটা বের করছিলাম ওইটা ইউজ করব 8/3 পাই r² রো জি। এখন রো হচ্ছে কি পৃথিবীর ঘনত্বের সমান। এখন জিনিসটা একটু খেয়াল করবা 8/3 পাই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে 2 × 6.4 × 10⁻6 এটা হচ্ছে r²। রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ঘনত্ব হচ্ছে পৃথিবীর ভর ডিভাইড বাই পৃথিবীর আয়তন 4/3 পাই r³ 6.4 × 10⁻6 কিউব। এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব চলে আসলো ইনটু জি 6.67 × 10⁻11। এই ভ্যালুগুলো কিন্তু আলাদা করে বের করা যাবে। যেমন ঘনত্বটা আমি আলাদা করে যদি বের করতে চাই তাহলে করতে পারবো। এখান থেকে আননোন গ্রহের যে escape velocity এটা চলে আসবে 22366.25 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি এই যে আননোন গ্রহের ভেলোসিটি ডিভাইডেড পৃথিবীর ভেলোসিটি দিয়ে ভ্যালুটা ডিভাইড করি 22366.25 কে যদি 11184.8 দিয়ে ডিভাইড করি এটা অ্যারাউন্ড 2 আসবে। এখান থেকে বলতে পারি আমি আননোন গ্রহের যে ভেলোসিটি এটা হচ্ছে পৃথিবীর ভেলোসিটির দ্বিগুণ এবং এটা হচ্ছে আমার প্রুফ।
ভূপৃষ্ঠের একজন লোকের ওজন ৬০০ নিউটন। তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের ৮১ এবং ৪ গুণ। প্রথমে ওজন বের করতে হলে কি আমাদের গ্র্যাভিটি লাগবে, তাহলে চাঁদে ওজন বের করতে গেলে চাঁদের গ্র্যাভিটি লাগবে। আমরা ধরলাম হচ্ছে চাঁদের গ্র্যাভিটি জি প্রাইম, পৃথিবীর হচ্ছে জি। গ্র্যাভিটি কি হবে? ভরের সমানুপাতিক এম প্রাইম ডিভাইড বাই পৃথিবীর ভর ইন্টু ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক আর ডিভাইড বাই আর প্রাইম স্কোয়ার। জি প্রাইম ডিভাইড বাই জি ইজ ইকুয়ালস টু এম প্রাইম হচ্ছে চাঁদের ভর আর এম হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর চাঁদের ভরের ৮১ গুণ, তার মানে এটা আসবে 1/81 এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের ৪ গুণ, তার মানে এটা আসবে 4 স্কোয়ার 16/81। এখান থেকে আমি বলতে পারি যে জি প্রাইম ইজ ইকুয়ালস টু 16/81 ইন্টু জি বা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, ওইটার ভ্যালু হচ্ছে 9.8। এই ভ্যালুটা আসবে 1.935 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখান থেকে কি আমরা ভর কিভাবে বের করব? ভর হচ্ছে 600 ডিভাইডেড বাই 9.8 যখন করবো ওইটা ভর চলে আসবে। আমরা যদি চাঁদে ওজন বের করতে চাই, চাঁদে ওজন ডব্লিউ প্রাইম সমান কি আসবে? ভর, ভর ইন্টু চাঁদের ত্বরণ। ভর কত? 600 ডিভাইড বাই 9.8 এবং চাঁদের ত্বরণ হচ্ছে 1.935। তাহলে আমাদের চাঁদে ওজন চলে আসবে 118.46 118.469 নিউটন। এখন বলছে কতটুকু ওজন হারাবেন? পৃথিবীতে ছিল 600 নিউটন, চাঁদে হচ্ছে 118.46 নিউটন। আমরা হারানো ওজন হবে 600 মাইনাস 118.469। এখান থেকে আমি বলতে পারি হারানো ওজন ডেল ডাব্লিউ চলে আসবে 481.5 481.53 নিউটন। ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কি দ্রুতিতে চললে একজন যাত্রী ওজনহীনতা অনুভব করবে? এখন একজন যাত্রী যদি নভোযানটা এভাবে চলে, একটি বৃত্তাকার পথে চলে, ঠিক আছে? বৃত্তাকার পথে যদি নভোযানটা এভাবে রোটেট করে, তাহলে এর একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। কেন্দ্রমুখী বলটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ। এটা কার সমান হবে? কেন্দ্র, এটা যদি বস্তুর ওজনের সমান হয় তাহলে কি এটা যে বস্তুটা আছে এম ভরের যে বস্তুটা আছে বস্তুটা ওজনহীন, কোনো ওজন ফিল করবে না। তাহলে এখান থেকে আমি ভি কে কি লিখতে পারি? যে এম এম কাটা যাবে, ভি সমান কি রুট ওভার আর ইন্টু জি। আর কি ওই যে ব্যাসার্ধ, আর এখানে বৃত্তাকার বস্তু বলতে হচ্ছে পৃথিবীকে বোঝানো হয়, তাহলে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হবে, জি হচ্ছে গ্র্যাভিটি হবে। আর 6.4 ইন্টু 10⁶ এবং গ্র্যাভিটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ভি চলে আসবে 7919.59 7919.59 মিটার পার সেকেন্ড। মঙ্গল গ্রহের ভর 6.6 ইন্টু 10⁻23 কেজি এবং ব্যাসার্ধ 3.4 ইন্টু 10⁶ মিটার হলে মঙ্গল গ্রহে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি কত? মুক্তিবেগ যে কোনো গ্রহের জন্য আমরা কি জানি? √2 gm ডিভাইডেড বাই আর। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে ওই গ্রহের ভর এবং আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ 2 জি 6.672 ইন্টু 10⁻11 এম গ্রহের ভর 6.6 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে 3.4 ইন্টু 10⁶। এখান থেকে ক্যালকুলেশন করলে এসকেপ ভেলোসিটি চলে আসবে 5089.5 5089.5 মিটার পার সেকেন্ড। পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তনকাল 24 ঘন্টা। মহাকর্ষীয় ধ্রুবক 6.7 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 কেজি এবং পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶ মিটার হলে একটি ভূ-স্থির উপগ্রহের উচ্চতা এবং বেগ নির্ণয় করো। প্রথমে আমরা উচ্চতা বের করব, তারপর বেগ বের করব। আমরা জানি পর্যায়কাল টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম।
এখন এখান থেকে যদি আমি r প্লাস h হোল কিউব লিখি, এই যে r প্লাস h হোল কিউব এক পাশে রেখে এই যে টি স্কোয়ার সাথে জিএম কি গুণ আকারে চলে যাবে, টি স্কোয়ার জিএম গুণ আকারে চলে যাবে এবং 4 পাই স্কোয়ার দিয়ে ডিভাইড হয়ে যাবে, 4 পাই স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। এখন যদি আমি কিউবটাকে ওই পাশে নিই, তাহলে কিউবটা ওই পাশে গেলে কি হবে, পাওয়ার 1/3 হয়ে যাবে। তাহলে পাওয়ার আমি 1/3 দিয়ে দিলাম, 1/3 হয়ে যাবে। এবং আরটাকে যদি আমি ওই পাশে নিই, তাহলে আরটা যেহেতু ওই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে উচ্চতার ইকুয়েশন। টি টি এর ভ্যালু কত, 24 ঘন্টা। 24 ঘন্টা বা একদিন, একদিনে কত সেকেন্ড, ৮৩,৪০০ সেকেন্ড, বা আমরা সিম্পলি সেকেন্ডে নিতে পারবো 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম, পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24, 10⁻24 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.1416 স্কোয়ার, এটার পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস আর 6.4 ইন্টু 10⁻6 মিটার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এইচ চলে আসবে 35.90 ইন্টু 10⁻6 মিটার, 35.90 ইন্টু 10⁻6 মিটার। তারপর বলছে হচ্ছে ওই গ্রহের বেগ বের করতে, বেগ v is equal to root over gm divided by r plus h is equal to root over g এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻11, m হচ্ছে ভর, পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই r প্লাস h, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6 এবং h হচ্ছে কতটুকু উচ্চতায় গ্রহটা আবর্তন করতেছে, 35.9 ইন্টু 10⁻6। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বেগ পেয়ে যাব 3076.27 মিটার পার সেকেন্ড, একটা অ্যান্সার অ্যান্ড এটা আরেকটা অ্যান্সার। গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 25% হবে। গভীরতা বলছে, তাহলে আমরা গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম যদি ধরি, তাহলে জি প্রাইম ডিভাইড বাই জি আসবে 1 মাইনাস এইচ বাই আর। বলছে হচ্ছে 25% হবে, তার মানে জি প্রাইম হবে জি এর 25%, 0.25 জি হবে জি প্রাইমের সমান, জি ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর। জি কাটা যাবে, 0.25 কে 1/4 লেখা যায়। তাহলে এইচ বাই আর যদি আমি এই পাশে আনি, বাম পাশে আনি, আর ডান পাশের 0.25 যদি ওই পাশে নেই, 1/4 চলে আসবে। এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে 3/4 আসবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি এইচ যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসবে 3/4 ইন্টু আর। তার মানে এত গভীরতা নিলে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 25% হবে। আর কি ছিল, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হবে। তো যদি এটা একটা পৃথিবী হয়, ঠিক আছে, পৃথিবী যদি হয় পৃথিবী নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে আমার বিষুবীয় অঞ্চল এবং এটা হচ্ছে আমার নিরক্ষীয় অঞ্চল। তার মানে এখানে বস্তুটা আছে, এখানে যদি বস্তুটা থাকে এর বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে, এটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল, এবং নিচের দিকে ওজন কাজ করবে, এটা হচ্ছে এমজি। তার মানে বস্তুটা যদি ভারহীন হতে হয়, এফসি এবং এমজি দুইটা সমান হওয়া লাগবে। এফসি কে বলতে পারি এম ওমেগা প্রাইম স্কোয়ার আর সমান হচ্ছে এমজি। এখান থেকে বলতে পারি ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই আর। আমরা অ্যাকচুয়ালি পৃথিবীর যে ঘূর্ণন এটাকে জানি টোয়াইস পাই বাই টি, এবং টি হচ্ছে এখানে পর্যায়কাল, যেটা পৃথিবীর জন্য 24 আওয়ার্স। তাহলে আমরা ওমেগা প্রাইম এবং ওমেগার ভ্যালুটা ক্যালকুলেশন করা লাগবে। ওমেগা প্রাইম হচ্ছে রুট ওভার জি বাই আর, জি এর ভ্যালু 9.8, 6.4 ইন্টু 10⁻6, আর হচ্ছে 2 পাই ডিভাইড বাই টি, একদিন হচ্ছে 86,400, এটা ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড 17.01 আসবে। তাহলে আমি ওমেগা প্রাইম বলতে পারি 17.01 ইন্টু ওমেগা,
তার মানে পৃথিবীর যদি ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের 17.01 গুণ হয় তাহলে বস্তু কি ভারহীন হবে। 200 কেজি ভরের একটি উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটিকে কত শক্তি প্রয়োগ করলে এটি পৃথিবীর অভিকর্ষের বাইরে চলে যাবে? তাহলে অভিকর্ষের বাইরে চলে যাওয়ার জন্য যে পরিমাণ শক্তি দেওয়া লাগবে আমরা জানি W সমান GMM ডিভাইডেড বাই R প্লাস H, এই পরিমাণ শক্তি R প্লাস H। G 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। M হচ্ছে পৃথিবীর ভর 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। স্মল m হচ্ছে ওই বস্তুর ভর 200 কেজি ডিভাইডেড বাই R পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস H হচ্ছে কতটুকু উচ্চতা থেকে বস্তুটাকে আমরা পাঠাইতেছি 400 কিলোমিটার 400 ইন্টু 10 টু দি পাওয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে W চলে আসবে 1.77 ইন্টু 10 টু দি পাওয়ার 9 জুল। বস্তু অসীম থেকে পৃথিবীতে আবদ্ধ হচ্ছে, বস্তুটি পৃথিবীকে স্পর্শ করার মুহূর্তে এর বেগ কত হবে? এটা কাইন্ড অফ আমি যদি পৃথিবী থেকে একটা বস্তুকে অসীমে ছেড়ে দিতে নিক্ষেপ করি তাহলে কি বেগে নিক্ষেপ করা লাগবে ওই বেগটাই আলটিমেটলি চাইছে। আবার অসীম থেকে যদি বস্তুটা আসে তাহলে কি বেগে আঘাত করবে, এটা কি এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগে আঘাত করবে। ঠিক আছে, মুক্তি বেগের ইকুয়েশনটা কি √2 GR, √2 G এর ভ্যালু 9.8 এবং R হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার। কিলোমিটার থেকে আমাদের মিটার নেওয়া লাগবে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের V চলে আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই বস্তুকে খাড়া উপর দিকে v √GR বেগে উৎক্ষেপণ করা হলো, বস্তুটি কত উচ্চতায়? আমরা জানি একটি বস্তুকে খাড়া উপরের দিকে v √GR বেগে উৎক্ষেপণ করা হলো, বস্তুটি কত উচ্চতা হবে? তাহলে এই বেগে নিক্ষেপ করার ফলে ধরি বস্তুর যে ভর হচ্ছে m, স্মল m, এই বস্তুটার গতিশক্তি কি হবে? হাফ m v স্কয়ার। v স্কয়ার মানে এটার উপর স্কয়ার করলে জাস্ট কি থাকবে g r। আর এই শক্তিটা কোত্থেকে পাবো? বস্তুটাকে যদি অভিকর্ষের বিরুদ্ধে তুলতে যে পরিমাণ শক্তি খরচ হবে ওই শক্তিটা থেকে। ওই শক্তিটা কি g mm ডিভাইডেড বাই mm ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস h। আমি যদি এই উচ্চতায় একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে তুলি তাহলে এই পরিমাণ কাজ করা লাগবে এবং এই কাজটা পাবো হচ্ছে গিয়ে আমি v বেগে বস্তুটাকে নিক্ষেপ করলে যে গতিশক্তি পাই ওই গতিশক্তি হতে। বোঝা গেছে? এটাই কনসেপ্ট। এই যে স্মল m কাটা যাবে হাফ। g কে কি লেখা যায়? g কে লেখা যাচ্ছে gm ডিভাইড বাই r স্কয়ার ইন্টু r ইজ ইকুয়ালস টু gm 1/r মাইনাস 1/r প্লাস h। gm বাদ যাবে, তার মানে এখানে থাকতেছে হাফ 1/r ইজ ইকুয়ালস টু 1/r মাইনাস 1/r প্লাস h। এখন আমি 1/r প্লাস h কে যদি বাম পাশে নেই এবং 1/2r কে যদি ডান পাশে আনি ইকুয়েশনটা এরকম আসতেছে 1/r প্লাস h ইজ ইকুয়ালস টু 1/r মাইনাস 1/2r। ঠিক আছে, 1/r মাইনাস 1/2r। এখন এখান থেকে আমি এখানে আনলাম, দেখো 1/r মানে 1/r হচ্ছে একটা থেকে 1/r অর্ধেকটা বাদ দিব তাহলে থাকবে কি 1/r অর্ধেকটা থেকে আসবে হচ্ছে এরকম 1/r প্লাস h ইজ ইকুয়ালস টু সিম্পলি 1/, অর্ধেকটা r, তার মানে হাফ ইন্টু 1/r। এখন ইকুয়েশনটা যদি আমি উল্টাই r প্লাস h সমান কি আসবে 2r, তাহলে h সমান কি আসবে 2r। এই r এই পাশে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস। এখান থেকে আমি বলতে পারি h আর r কি সমান হবে, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। তার মানে এত বেগে যদি একটা বস্তুকে নিক্ষেপ করি বস্তুটা কি আর বা ওই গ্রহের ব্যাসার্ধ পরিমাণ উচ্চতায় উঠতে পারবে। প্রমাণ করো যে পৃথিবীর চারদিকে পরিভ্রমণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ। আচ্ছা, পরিভ্রমণরত উপগ্রহের বেগের ইকুয়েশনের জন্য কি ছিল? √g r। ঠিক আছে, 42% বৃদ্ধি হলে সেটি পৃথিবীকে আর প্রদক্ষিণ করবে না। পৃথিবীকে প্রদক্ষিণ না করার শর্ত কি ছিল? বস্তুটাকে এসকেপ ভেলোসিটিতে নিক্ষেপ করা এবং এসকেপ ভেলোসিটির ইকুয়েশনটা কি √2g r।
ঠিক আছে? কি বলছে এখন? বৃদ্ধি পাওয়া বলছে। তার মানে বৃদ্ধি পাওয়া মানে কি? VE মাইনাস V ডিভাইড বাই V। তারপর এটাকে আমরা পার্সেন্টেজ করব। এই ভ্যালুটা আমাদের দেখানো হবে 42% এর কাছাকাছি আসে। এই ভ্যালুটা দেখো VE মাইনাস V। VE আমি এটাকে লিখতে পারি √2 ইনটু √g আর কি? জাস্ট সিম্পলি V। কারণ আমি লিখতে পারি হচ্ছে √2 V মাইনাস V ডিভাইড বাই V ইনটু কি? 100%। 1.41 মাইনাস 1 ডিভাইড বাই 1 ইনটু 100%। তার মানে এটা আসে 41.42%। তার মানে অলমোস্ট 42% যদি বৃদ্ধি করি তাহলে কি পৃথিবীকে আর প্রদক্ষিণ করবে না। ঠিক আছে? পৃথিবীর পৃষ্ঠ হতে সর্বদা 620 কিলোমিটার ঊর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কত অনুভূমিক বেগে প্রদক্ষিণ করবে? জি এর ভ্যালু দেওয়া আছে এবং আর এর ভ্যালু দেওয়া আছে। আমরা জানি v is equals to root over g r square divided by r plus h। আমরা যদি ভ্যালুগুলো বসাই জি এর ভ্যালু হচ্ছে 9.8 আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ 6380 কিলোমিটার। 6380 কিলোমিটার 10 to the power 3 divided by r plus h। 6380 কিলোমিটার আর সাথে 620 কিলোমিটার করব। যেহেতু কিলোমিটার আছে মিটার নিলে 10 to the power 3 দিয়ে গুণ করা লাগবে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের v আসবে 7548.91। 7548.91 মিটার পার সেকেন্ড। ভূপৃষ্ঠ হতে 1600 কিলোমিটার ঊর্ধ্বে অবস্থিত একটি উল্কাপিন্ডের মুক্তিবেগ কত? পৃথিবীর ব্যাসার্ধ এবং জি দেয়া আছে। তাহলে আমরা জানি মুক্তিবেগ v is equals to root over 2 g r square divided by r plus h is equals to 2। j এর ভ্যালু 9.8 আর হচ্ছে ব্যাসার্ধ 6400 কিলোমিটার। 6400 মিটার নিলে 10 to the power 3 দিয়ে গুণ করা লাগবে ডিভাইড বাই r plus h। 6400 কিলোমিটার এবং h হচ্ছে 1600 কিলোমিটার উচ্চতা। আমরা 1600 অ্যাড করব। ভ্যালুটা কিলোমিটারে আছে এটাকে মিটারে নিলে 10 to the power 3 দিয়ে গুণ করা লাগবে। এখান থেকে আমরা escape velocity পেয়ে যাব 10,017 10,000 10,017.58 মিটার পার। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চন্দ্রের ভর ও ব্যাসার্ধের তুলনায় 81 গুণ এবং 4 গুণ বড় হলে তাদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান তুলনা করো। আচ্ছা, এটা হচ্ছে বড়। আমি এখানে যেটা কনসিডার করছি এটা হচ্ছে 4 গুণ হলে। ঠিক আছে? বড়টাকে আমরা বাদ দিয়ে দিব। বড় হলে জাস্ট 1 বাড়বে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জিই এবং চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে জিএম এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে ভরের সমানুপাতিক। তাহলে এখানে হবে এমই আর এম এবং ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে হবে আর এম এখানে হবে আর ই স্কয়ার জিই ডিভাইড বাই জিএম ইজ ইকুয়ালস টু আর এমই। পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ। তার মানে এটা সিম্পলি 81 চলে আসবে এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তার মানে 1/4 চলে আসবে। এটা আসতেছে 81 ডিভাইড বাই 16। আমার কাছে চাইছে হচ্ছে অনুপাত মানে তুলনা বের করতে। তাহলে জিই ভ্যালুটা আসবে 81/16 ইন্টু জিএম। কারণ পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের 81/16 গুণ। কোন গ্রহে অভিকর্ষ ত্বরণের মান 1.4 আচ্ছা এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি একজন লোক পৃথিবীতে 1.5 মিটার উচ্চতা থেকে স্বাচ্ছন্দ্যে লাফাতে পারে তবে ওই গ্রহে তিনি কত উচ্চতা থেকে স্বাচ্ছন্দ্যে লাফাতে পারেন? আচ্ছা এতটুকু উচ্চতা 1.5 মিটার উচ্চতা স্বাচ্ছন্দ্যে লাফাতে পারে। তার মানে এতটুকু উচ্চতায় উঠতে তো উনি কিছু কাজ করা লাগছে ওইটা হচ্ছে কি অভিকর্ষের বিরুদ্ধে কাজ। আর অভিকর্ষের বিরুদ্ধে কাজ কি mgh। পৃথিবীর জি এর ভ্যালু হচ্ছে 9.8 আর উনি কতটুকু স্বাচ্ছন্দ্যে লাফাতে পারেন 1.5 মিটার। তার মানে এতটুকু কাজ উনি অভিকর্ষের বিরুদ্ধে করেছেন এবং সেম পরিমাণ কাজ করে উনি 1.4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বিশিষ্ট যে গ্রহ আছে ওই গ্রহতে কতটুকু উঠবেন। ওইখানেও ভর m থাকবে। জি এর ভ্যালু হচ্ছে 1.4 ওইখানে কতটুকু উঠবেন আমরা জানি না h বের করবো। তার মানে এই m কাটা যাবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমাদের h চলে আসবে 10.5 মিটার। তার মানে ওই গ্রহে যে গ্রহের অভিকর্ষ ত্বরণ 1.4 ওই গ্রহে উনি 10.5 মিটার
একই ভর বিশিষ্ট দুটি কণা পারস্পরিক অভিকর্ষীয় বলের প্রভাবে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, দেখাও যে প্রতিটি কণার দ্রুতি হাফ রুট ওভার gm/r। এখন ধরো এটা হচ্ছে একটা বৃত্ত এন্ড এটা হচ্ছে কেন্দ্র। একজন লোককে ভূপৃষ্ঠ হতে ৩২০ কিলোমিটার উপরে বৃত্তাকার কক্ষপথে রাখা হলো। পৃথিবীর ব্যাসার্ধের মান 6.37 × 10⁻³ কিলোমিটার এবং পৃথিবীর ভর 5.98 × 10⁻24 কেজি। লোকটির প্রদক্ষিণ দ্রুতি কত? তাহলে আমরা জানি দ্রুতি ইজ ইকুয়ালস টু রুট ওভার gm ডিভাইডেড বাই r প্লাস h। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। g এর ভ্যালু 6.67 ইন্টু 10⁻−11। m হচ্ছে পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই r প্লাস h। আর হচ্ছে 6.37 ইন্টু 10⁻³ কিলোমিটার। সাথে কি 320 কিলোমিটার অ্যাড করব। এটা যেহেতু কিলোমিটার আছে না, এটা আমাদের মিটার নেওয়া লাগবে 10⁻³ গুণ করে। ভ্যালুটা ক্যালকুলেশন করলে আমরা v পেয়ে যাব 7722.63 22.63 মিটার পার সেকেন্ড। বৃহস্পতি গ্রহের ভর ও ব্যাস যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসের 309 গুণ এবং 311 গুণ। বৃহস্পতি পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বের করুন। পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ এটাকে ধরে নেওয়া হচ্ছে জি প্রাইম। তাহলে জি প্রাইম ডিভাইড বাই জি চলে আসবে এম প্রাইম ডিভাইড বাই এম ইন্টু আর ডিভাইড বাই আর প্রাইম উপর স্কয়ার। এখন উভয় পাশে যদি আমি পরে 2 নিচেও 2 দিয়ে গুণ করি তাহলে ব্যাসার্ধ চলে আসবে, ব্যাস চলে আসবে। ব্যাসের অনুপাত যদি আছে তার মানে আলটিমেটলি ব্যাস আর ব্যাসার্ধের অনুপাত কি সেম জিনিসই, কিন্তু আলাদা জিনিস না। জি প্রাইম ডিভাইড বাই জি ইজ ইকুয়ালস টু এম প্রাইম। বৃহস্পতির ভর হচ্ছে পৃথিবীর ভরের 309 গুণ এবং বৃহস্পতির ব্যাস হচ্ছে পৃথিবীর ব্যাসের 311 গুণ এর উপর স্কয়ার। তার মানে এখান থেকে জি প্রাইম যদি বের করি, জি এর সাথে কি এই যে ভ্যালুটা গুণ হয়ে যাবে। তার মানে আমি জি প্রাইম যদি ক্যালকুলেশন করি এখান থেকে আসবে 0.0313 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠ হতে 250 কিলোমিটার উপরে বৃত্তাকার পথে ঘুরছে। ওই স্যাটেলাইটটির গতিবেগ এবং ঘূর্ণন কাল নির্ণয় করো। আচ্ছা, গতিবেগ v সমান রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, অথবা এটাকে এভাবে লেখা যায় রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার ইন্টু 10⁻³ স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ। 6400 কিলোমিটার প্লাস 250 কিলোমিটার উপরে ঘোরাচ্ছে। এটা কিলোমিটার আছে, মিটার নিলে 10⁻³ দিয়ে গুণ করা লাগবে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা v পাবো 7769.3 মিটার পার সেকেন্ড। তারপর বলছে হচ্ছে পর্যায়কাল নির্ণয় করতে। আমরা জানি টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এখান থেকে একটু মডিফিকেশনের পরে সূত্রটা আসে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জি আর স্কোয়ার। জি আর স্কোয়ার ভ্যালুগুলো যদি আমি বসাই, টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পায়ের ভ্যালু হচ্ছে 3.1416 এর উপর স্কোয়ার আর 6400 কিলোমিটার প্লাস ওইটা হচ্ছে 250 কিলোমিটার ইন্টু 10⁻³ এটার উপর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল কিউব। সরি, জি আর স্কোয়ার, যেগুলো 9.8 এবং আর হচ্ছে 6400 কিলোমিটার জি আর স্কোয়ার। এখন এই যে ভ্যালুটা একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটাকে কি আমরা রুট করে দিব। রুট করে দিলে আমাদের টি চলে আসবে। টি সমান আসবে হচ্ছে 5377 সেকেন্ড। মানে পর্যায়কাল হচ্ছে এত সেকেন্ড এবং বেগ হচ্ছে উপরেরটা। পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন 90 কেজি। আচ্ছা, ওজন 90 নিউটন হবে। 90 নিউটন হলে মঙ্গল গ্রহে তার ওজন কত হবে? মঙ্গলের ভর পৃথিবী, মঙ্গল গ্রহে ওজন বের করতে হলে তাহলে ওইখানে আগে অভিকর্ষ ত্বরণ বের করা লাগবে। মঙ্গলের অভিকর্ষ ত্বরণ আমি যদি জি প্রাইম বলি, পৃথিবীর জি, তাহলে মঙ্গলের ভর ডিভাইড বাই পৃথিবীর ভর ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ ডিভাইড বাই মঙ্গলের ব্যাসার্ধ স্কোয়ার।
এখন এখানে বলা হচ্ছে মঙ্গলের ভর পৃথিবীর ভরের 1/9 অংশ, তার মানে এটা হবে 1/9 ইন্টু মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তার মানে এটা 2 এর উপর স্কয়ার। এবং জি প্রাইম ডিভাইডেড বাই জি, সরি, জি প্রাইমকে লিখতে পারি 4 ডিভাইড বাই 9 ইন্টু জি, 4 ডিভাইড বাই 9 ইন্টু জি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। পরে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন দেয়া আছে, মঙ্গলের ওজন বের করতে। পৃথিবীর মঙ্গলের ওজন ডব্লিউ প্রাইম ধরলাম, আর পৃথিবীতে ওজন ডব্লিউ। এটা কি লেখা যায়? জি প্রাইম ডিভাইড বাই জি, ঠিক আছে? তাহলে ডব্লিউ প্রাইম সমান, ডব্লিউ হচ্ছে পৃথিবীতে ওজন 90 নিউটন, এবং জি প্রাইম বাই জি, জি প্রাইম ডিভাইড বাই জি হচ্ছে 4/9, 9 দিয়ে এটা কাটলে হচ্ছে 10, 10 ইন্টু 4 মানে 40 নিউটন। তার মানে মঙ্গল গ্রহে ওজন চলে আসবে 40 নিউটন। পৃষ্ঠ হতে কত উচ্চতা গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে? তাহলে আমরা জানি জি প্রাইম ডিভাইড বাই জি ইজ ইকুয়ালস টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। জি প্রাইম হবে 25%, মানে 1/4, আর 1/4 কে যদি আমি রুট করি তাহলে চলে আসবে 1/2 ইজ ইকুয়ালস টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ। এখান থেকে বলা যায় আর প্লাস এইচ ডিভাইড বাই আর হচ্ছে সিম্পলি 2, তার মানে 1 প্লাস আর দিয়ে যদি ভাগ করে দিই এইচ বাই আর হচ্ছে 2, 1 ওই পাশে গেলে হবে মাইনাস, তার মানে 2 থেকে 1 বাদ গেলে সিম্পলি 1 চলে আসবে। এখান থেকে বলা যায় এইচ বাই আর হচ্ছে 2 মাইনাস 1 মানে 2, আর এইচ সমান চলে আসবে আর। তার মানে আমি যদি আর উচ্চতায় বা ব্যাসার্ধ পরিমাণ উচ্চতায় উঠি, তাহলে ভূপৃষ্ঠের তুলনায় 25% অভিকর্ষ ত্বরণের ভ্যালু পাওয়া যাবে ওই স্থানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটি উপগ্রহ পৃথিবী তলের কাছ দিয়ে ঘুরছে, তাহলে ঘুরলে এর বেগ কি হবে? রুট ওভার জি আর। এটিকে অসীমে পাঠাতে হলে কি পরিমাণ গতি বাড়াতে হবে? অসীম পাঠাতে হলে মুক্তিবেগ দিয়ে পাঠাতে হবে। মুক্তিবেগের ইকুয়েশনটা কি? রুট ওভার 2 জি আর। এখান থেকে যদি রুট 2 বের করে নিই, রুট ওভার জি আর আসতেছে, তার মানে এটা কি? সিম্পলি রুট ওভার 2 ইন্টু ভি। কি পরিমাণ বাড়াতে হবে? তাহলে আমাদের যদি বাড়ানোর ভ্যালুটা বলি ডেল ভি, এটা কি? ভিই মাইনাস ভি ডিভাইড বাই ভি ইন্টু 100%। ভিই হচ্ছে রুট ওভার 2 ভি, রুট ওভার 2 ভি মাইনাস ভি, আর ভি ইন্টু 100%। এই যে ভিভি কাটা যাবে, রুট ওভার 2 মাইনাস 1 ইন্টু 100%, এই ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড 41.42% চলে আসবে। তার মানে গতি যদি 41.42% বৃদ্ধি করি, তাহলে একটা গ্রহ অসীমে চলে যাবে, বা একটা উপগ্রহ কি অসীমে চলে যাবে। পৃথিবী পৃষ্ঠ হতে 7,000 কিলোমিটার ঊর্ধ্বে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির আহ, আনুভূমিক বেগ কত? আনুভূমিক বেগ v is equals to root over gm divided by r plus h, root over g 6.67 into 10 to the power minus 11, m 6 into 10 to the power 24 divided by r 6.4 into 10 to the power 6 plus h 7,000 কিলোমিটার into 10 to the power 3, 10 to the power 3। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের v চলে আসবে 5986.3, 86.3 মিটার পার সেকেন্ড। ভূগর্ভের কত গভীরতা অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 2% হ্রাস পাবে? 2% হ্রাস পাওয়া মানে ওইখানে অভিকর্ষ ত্বরণ হবে জি প্রাইম, এবং জি প্রাইম হবে 98 ডিভাইড বাই 100 ইন্টু জি, ঠিক আছে? দেওয়া আছে পৃথিবী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি জি প্রাইম ডিভাইড বাই জি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর, অ্যান্ড জি প্রাইম বাই জি এর ভ্যালু হচ্ছে, এই জি যদি নিচে নিয়ে আসি 98 বাই 100 চলে আসতেছে, 98 ডিভাইড বাই 100 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর। এইচ বাই আর যদি আমি বাম পাশে নিয়ে আসি এবং ওইটা যদি ডান পাশে নিই, 1 মাইনাস 98 ডিভাইড বাই 100, এই যে ভ্যালুটা লসাগু করলে আসবে 2 ডিভাইড বাই 100, তার মানে এইচ বাই আর চলে আসবে 1 ডিভাইড বাই 50। এখান থেকে আমি বলতে পারি এইচ চলে আসবে আর ডিভাইড বাই 50। এটা হচ্ছে আমাদের আনসার। আর কি ছিল? আর হচ্ছে ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধের এক 1/50 অংশ নিচে যদি আমরা যাই, তাহলে অভিকর্ষ ত্বরণ 2%। রকেট পৃথিবীর পৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করা হলে এটি সর্বাধিক কতটা উপরে উঠবে? তাহলে এই যে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, এটার জন্য যে গতিশক্তি, এটা হচ্ছে হাফ এম, 10 কিলোমিটার পার সেকেন্ড
এই পরিমাণ গতিশক্তি পাবে। এই পরিমাণ গতিশক্তির ফলে যে কাজ হবে Gmm into 1/r minus 1/r plus h। এখানে আ এটা হচ্ছে r, আর m কি? m হচ্ছে পৃথিবীর ভর 6 into 10 to the power 24 and g এর ভ্যালু হচ্ছে 6.67 into 10 to the power minus 11। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি জাস্ট একটাই unknown h। h এর ভ্যালু চলে আসবে 25.5 into 10 to the power 6, 25.5 into 10 to the power 6 মিটার। এটা কিন্তু পারার কথা, জাস্ট ক্যালকুলেটর বসাবো, ক্যালকুলেশন হয়ে যাবে। এই যে ছোট কাটা যাবে। পৃথিবী পৃষ্ঠ হতে 620 কিলোমিটার ঊর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কত আনুভূমিক বেগে প্রদক্ষিণ করবে? আনুভূমিক বেগ v is equals to g r square divided by r plus h। তাহলে এটাকে বলা হয় g এর ভ্যালু হচ্ছে 9.8, আর ব্যাসার্ধ 6380 কিলোমিটার টু দি পাওয়ার 3 ডিভাইড বাই r plus h 6380 কিলোমিটার, সাথে কি 620 কিলোমিটার অ্যাড করব ইন্টু 10 টু দি পাওয়ার 3। ভেলোসিটি চলে আসবে 7548.91 মিটার। বৃত্তাকার কক্ষপথে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করলে এটি পৃথিবীকে 2 ঘন্টায় একবার প্রদক্ষিণ করবে? তাহলে আমরা জানি টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এখান থেকে জাস্ট এইচ এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে নেই, টি স্কোয়ার জিএম ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এখানে এই যে আর ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে। এখান থেকে যদি আমি আলাদা করতে চাই, এই যে জি হচ্ছে জি এম হচ্ছে পৃথিবীর ভর 6 into 10 to the power 24, এটাই জাস্ট জানার বিষয়। আর টি হচ্ছে 2 ঘন্টা, টি 2 ঘন্টা বা 2 into 3600 সেকেন্ড, তার মানে 7200 সেকেন্ড। এই ভ্যালুগুলো জাস্ট বসাই দেবো, আর ভ্যালু বসাই দেবো। বসাই দিলে এইচ চলে আসবে 1.67 into 10 to the power 6 মিটার। ভূপৃষ্ঠের চতুর্দিকে নিরক্ষীয় বৃত্ত বরাবর বৃত্তাকার পথে পূর্ব দিকে গতিশীল একটি যোগাযোগ উপগ্রহের আবর্তনকাল 1 দিন। এরূপ স্থির উপগ্রহের বৃত্তাকার পথের ব্যাস কত? বৃত্তাকার পথের ব্যাস যেহেতু বলছে, বলা নাই যে কত দূরত্বে এটা ঘুরতেছে, তার মানে কেন্দ্র থেকে দূরত্বটা বের করে দিব। তাহলে আমরা জানি কেন্দ্র থেকে দূরত্ব যদি এইচ প্রাইম হয়, এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার জিএম ডিভাইড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3। যেহেতু আবর্তনকাল 1 দিন, তার মানে 86,400 সেকেন্ড। টি স্কোয়ার জি 6.67 into 10 to the power minus 11 m হচ্ছে ভর 5.98 into 10 to the power 24 gm divided by 4 pi square 4 into 3.1416 square to the power 1/3। এখান থেকে ক্যালকুলেশন করলে এই যে ব্যাসার্ধ বা কেন্দ্র থেকে দূরত্ব চলে আসবে 42.25 into 10 to the power 6 মিটার। আচ্ছা, এই ইকুয়েশনটা আসছে কোত্থেকে? এরকম একটা ইকুয়েশন ছিল যে এই যে টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জি। আমরা এটাকে এখান থেকে কিন্তু এই ইকুয়েশনটা আসছে। জাস্ট আর প্লাস এইচ কে কি, দেখো জিনিসটা হচ্ছে এরকম। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে আর, এবং গ্রহটা কি পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে। এখানে একটা গ্রহ আছে, এটা এভাবে ঘুরতেছে। আর এই যে আর প্লাস এইচ, এটাকে আমি এইচ প্রাইম বললাম, তার মানে কেন্দ্র থেকে দূরত্ব বলছি। এটা যদি এভাবে ঘুরে, এটা যদি এভাবে সাইকেলটা কমপ্লিট করে, তাহলে বৃত্তপথের যে ব্যাসার্ধ হবে আর প্লাস এইচ বা এইচ প্রাইম। এখন বলছে হচ্ছে উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে কত দূরে থাকছে। তার মানে এই যে এইচ প্রাইম, এইচ প্রাইমের মধ্যে কিন্তু আর প্লাস এইচ আছে। তাহলে আমি এইচ কে কি বলতে পারি? এইচ প্রাইম মাইনাস আর। আর এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 6.38 into 10 to the power 6 মিটার। বসালে আমাদের এইচ এর ভ্যালু চলে আসবে
35.87 into 10^6, 35.87 into 10^6 মিটার। আমরা ভূপৃষ্ঠ থেকে এত মিটার দূরত্বে থেকে ঘুরছে। আরেকটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাস কত? এটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, ব্যাস কি হবে 2h প্রাইম, আর 2h প্রাইম আসবে 84.509 into 10^6 মিটার।